জি জি ভাই হচ্ছে। আচ্ছা, thank you. আহ, আচ্ছা, হ্যালো এভরিওয়ান টু টুডেজ সেশন। আজকের সেশনটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট, হাউ টু গেট বেটার ইন কম্পারেটিভ ডিবেটিং উইদাউট আ কোচ। অ্যাজ ইউ গাইজ নো, আমি আগে বিসিডিএস এ ছিলাম, বর্তমানে আমি এমআইএসটিতে আছি। আমি এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। অ্যান্ড ইয়া এটাই। সো লেটস স্টার্ট দ্য সেশন। তাও শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলে নিই। সেটা হইতেছে যে সেশনটা আমি চেষ্টা করব 45 থেকে 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলার। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, তখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি আসি অনেকক্ষণ। সো প্যারা নাই। ইয়া, সো শুরু করি। আচ্ছা, বিফোর উই স্টার্ট দিস সেশন, তোমাদের কোয়েশ্চেন হতে পারে হু অ্যাম আই অ্যান্ড ওয়াই শুড ইউ গাইস লিসেন টু মি। বিকজ অনেক জায়গা থেকে অনেক কথাই শুনতে পারো, বাট মানে আমি কেন তোমাকে বলতেছি যে কোচ ছাড়া আমি তোমাকে একেবারে ভালো ডিবেটার বানায় ফেলতে পারবো, বা আমি পারবো না, মানে তুমি নিজে থেকে নিজে পারবা, বা তুমি কেন হইতে পারবা, এইটার রিজনিং গুলা কি কি। এটার আমি কয়েকটা রিজনিং তোমাদের দিতে পারি। প্রথম রিজনিংটা হইতেছে যে আমি প্রায় 7-8 বছর ধরে বাংলা ডিবেট করতেছি। আমি অনেকদিন ধরে ডিবেট করতেছি, মোস্টলি আমি বাংলা ডিবেটই করছি। দ্বিতীয় রিজনটা হইতেছে যে আমি কম্পারেটিভলি যত বাংলা ডিবেট করছি ভালোই করছি, খুব একটা খারাপ করি নাই। সো মানে আমার কনস্ট্যান্ট দেখা গেছে যে ভালো ভালো টুর্নামেন্টসে আমি ব্রেক করছি, ভালো ভালো টুর্নামেন্টসে প্রবলেম আমার স্পিক্স অনেক হাই ছিল, অথবা আমি কি ভালো ভালো টুর্নামেন্ট জিতেছিও, সেটা হোক আমার স্কুল কলেজ লেভেলে অথবা সেটা আমার ভার্সিটি লেভেলের কথাই বলো সেটা। আরেকটা হচ্ছে যে আমি খুব রিসেন্টলি ইংলিশ ডিবেটে ট্রান্সফার করেছি 2025 সালে। সো তার আগেও আমি হয়তো টুকিটাকি ইংলিশ ডিবেট করতাম, বাট একদম প্রপারলি ইংলিশ ডিবেটের দিকে ট্রান্সফার হওয়ার কথাটা তুমি যদি বলো, সেটা হচ্ছে গত বছরের মিড, ধরো মার্চ এপ্রিল এরকম টাইমে, মার্চ এপ্রিল মে এরকম টাইমে আর কি আমি ট্রানজ্যাক্ট করছি বাইলিঙ্গুয়াল ডিবেটিং এর দিকে। যে কারণে আমি বলবো যে এই ডিবেটটা প্রবাবলি দুই সাইডের মানুষকে হেল্প করতে পারবে। যেটা হচ্ছে যে তুমি যদি নর্মালি বাংলা ডিবেট করতে থাকো সবসময়, তাহলে এটা তোমাকে হেল্প করবে। তুমি যদি সামনে ইংলিশ ডিবেটে ট্রানজ্যাক্ট করতে যাও, এটাও তোমাকে হেল্প করবে। অথবা তুমি যদি ইংলিশ ডিবেটে একটু ইন্টারমিডিয়েট লেভেলে আসো, যেখান থেকে তুমি নিজে ভালো করার চেষ্টা করতেছো, সেখান থেকেও আই হোপ এটা তোমাকে হেল্প করবে। এর পরের যে রিজন সেটা হচ্ছে যে আমি যেহেতু লাস্ট ইয়ারে ইংলিশ ডিবেট শুরু করেছি, আমার মোটামুটি 6 থেকে 7-8 মাসের মতো ইংলিশ ডিবেটের প্রিপারেশন আছে। সেই 6 থেকে 7 মাসের মধ্যে আমি একটা মেজার্স করেছি, এবং সেই মেজার্সের মধ্যে আমি ব্রেক করেছি ইএফএল ক্যাটাগরিতে, এবং আমি সেমিফাইনাল পর্যন্ত করেছি। আনফর্চুনেটলি সেমিফাইনালে হেরে গেছি। সো মানে আমি যে কথাগুলো বলতেছি ওগুলো প্রবাবলি আমি আমার সেলফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এবং আমি জেনে শুনে বলতেছি, খুব না জেনে শুনে বলতেছি ব্যাপারটা এমন না, বা খুব মন গড়া কিছু বলতেছি এমন না। আচ্ছা, সেকেন্ডারি আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে মাইক ওপেন করে জিজ্ঞেস করতে পারো ইন্টারনালি। আই উড হাইলি রেকমেন্ড ইউ গাইজ যে তুমি আমাকে কোয়েশ্চেন করতেছো, বাট দেন अगेन কোয়েশ্চেন অ্যান্সারের একটা লাস্টের সেশনও হবে, তো সেটাও তোমাদের হেল্প করবে। আচ্ছা, এই ওয়ার্কশপটা শুরু করার আগে এই ওয়ার্কশপের কিছু ক্যাভিয়াটস গুলো কি কি। প্রথম ক্যাভিয়াটটা হইতেছে যে এটা আমার ওপিনিয়ন। যদিও আমি তোমাকে একটু আগে একটা বিশাল বড় ইয়ে দেখাইছি যে আমি আমি কতদিন ধরে ডিবেট করছি বা আমার কি কি ওপিনিয়ন আছে, বা আমাকে কেন তোমার বিশ্বাস করা উচিত, তবুও এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একদমই আমার ওপিনিয়ন, এবং আমার ওপিনিয়নের সাথে অনেক মানুষের ওপিনিয়ন ভ্যারি করতে পারে। আমি যেভাবে ডিবেটকে দেখি বা ডিবেটকে স্ট্রাকচার করি, প্রবলি সবাই ডিবেটকে সেভাবে স্ট্রাকচার করে না। বাট আমি বলবো যে আমি যে ইনফরমেশনই দিই, টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। মানে ব্যাপারটা এমন না যে আমি যেটা বলবো ওইটাই একেবারে বেদ বাক্য বা ওইটাই হচ্ছে বাইবেল বা কোরআন। আমি যেটা বলবো সেটাকে তুমি ট্রাই করে দেখো যে ওটা তোমার লাইফে মানে তোমার ডিবেটকে হেল্প করে কিনা। যদি হেল্প করে তাহলে তো ভালো, না করলে ডু হোয়াট এভার ইউ ফিল, মানে এটাই যে ডু হোয়াট এভার ফাইন্ড ইজ বেস্ট সুটেড ফর ইউ। এট দি এন্ড অফ দ্য ডে তোমার যেটা ভালো লাগবে বা তোমার যেটা তোমার ডিবেটকে বেটার করবে, সেইটাই তোমার করা উচিত। কেননা সেইটা করলে তুমি সবচেয়ে বেস্ট আউটপুটটা পাবা, বা এটা যে কোনো ডিবেটারের ক্ষেত্রে। আচ্ছা, যদিও ডিবেটটাকে বা যদিও আমি এই সেশনটাকে এমনভাবেই স্ট্রাকচার করছি বা এমনভাবেই লিখছি, যেটা হচ্ছে যে একটু আগের দিকে যদি যাই, সেটা হচ্ছে যে সেলফ ইমপ্রুভমেন্ট বা তুমি কম্পিটিটিভ ডিবেটিং এ কিভাবে ভালো হবা উইদাউট আ কোচ। তবুও এখানে একটা ক্যাভিয়াট হইতেছে যে মানে এমন না যে আমি একেবারে কোচ ছাড়া ডিবেটিং এ ভালো করছি, রাদার আমারও কোচ ছিল। এবং প্রবাবলি আমি যে তোমাদেরকে ইয়ের কথা বলেছি যে আমি যখন মেজার্স করছি তার আগ দিয়েও আমার একটা কোচ ছিল, যে কিনা আমাকে 3 মাসের মতো সময় অনেক ভালোভাবে হেল্প করছে। এইটা সহ শুধুমাত্র মানে আমার ওই একটা কোচ বাদে প্রফেশনালি আমার আসলে খুব একটা কোচ ছিল না। সো ওই মানে তুমি যদি বলো আমার কোচের আন্ডারে প্রিপারেশন নেওয়ার টেনিয়ারটা 3 মাসই।
3 মাসের আগে পরে আমার খুব একটা বেশি কোচ ছিল না, বাট ইয়েস আমার ওই 3 মাসের আগে পরে আমার কিছু ভালো বড় ভাইরা ছিল, যে বড় ভাইরা আমাকে সাহায্য করছে, অথবা আমার কিছু ওয়েল উইশার্স ছিল যারা আমাকে হেল্প করছে অ্যালং দ্য ওয়ে। সো আমি যখন স্কুল কলেজে ছিলাম তখন আমার কিছু বড় ভাইরা ছিল যারা হয়তো আমাকে নিজের পাশে বসে শিখাইতো, অথবা অ্যালং দ্য ওয়ে আমি যখনই কোনো জায়গায় আটকে গেছি বা যখনই কোনো কিছু বুঝতে পারতেছিলাম না বা কিছু জায়গায় সমস্যা হইতেছিল, আমি কোনো না কোনো বড় ভাইয়ের আন্ডারে গিয়েছি, বা কোনো আন্ডারে তো জানি মানে ইটস লাইক তাকে যে জিজ্ঞেস করেছি ভাই এখানে কি করতে পারি বা কি করলে ভালো হইতে পারে। সো ইয়া এটা আমাকে হেল্প করছে থ্রু দ্য প্রসেস। বাট এইটা নেসেসারিলি মানে এইটা না যে তোমার কোচ লাগবেই, এটার মানে রাদার এইটা যে একটা কোচ থাকা ভালো যে কিনা তোমাকে গাইডলাইন্স দিতেছে। সো ইটস লাইক যেমন তুমি এইচএসসি তে ভালো করার জন্য সব ছাত্রের কিন্তু মানে টিচার লাগে না, বা সব ছাত্রের কিন্তু কোচিং সেন্টারে যাওয়া লাগে না। বাট ইয়েস একটা ছাত্র যদি কোচিং সেন্টারে যায় যে মানে কিছু একটা শিখে আসতে পারে, ওইটা অবভিয়াসলি হেল্পফুল, কারণ ও তোমাকে একটা গাইডলাইন দেয়, ও তোমাকে একটা স্ট্রাকচারের আন্ডারে নিয়ে আসে বা একটা টাইম ফ্রেমের আন্ডারে নিয়ে আসে যে এটার পরে এটা করবে, এটার পরে এটা করবে। সো ইয়েস ওইটা হেল্প মানে একটা কোচ থাকা হেল্পফুল, বাট এটা একদম নেসেসারি না যে একটা কোচ না থাকলে তুমি ভালো করতে পারবে না, বা কোচ ছাড়া ভালো করা একদমই ইম্পসিবল। অনেক ভালো ভালো ডিবেটার আছে, অনেক বড় বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আছে প্রবাবলি যাদের কখনো কোনো কোচই ছিল না, যারা নিজেরা নিজেরা ডিবেট ছিল, আবার অনেকের কোচ ছিল, এটা তুমি একটু খুঁজলেই পাবা। সো এইটাই মানে কোচ থাকাটা ইজ বেনিফিশিয়াল, বাট না থাকলে যে তুমি কিছু করতে পারবে না এটা মিথ্যা কথা, থাকলে ভালো। আচ্ছা, এখন আসি এই সেশনের কন্টেন্টস গুলো কি 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 নিয়ে আমরা মোস্টলি আলোচনা করব। সেশনের কন্টেন্টস গুলো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ফিডব্যাক শিট। ফিডব্যাক শিট কি এটা আরেকটু পরে আরো বিস্তারিতভাবে বুঝবো, বাট বেসিক্যালি ফিডব্যাক শিট বলতে খুব সোজা বাংলায় আমি যদি তোমাকে বুঝাই সেটা হচ্ছে যে তুমি যখন একটা ডিবেট করো, একটা ডিবেট করার পরে তোমাকে তো মানে তোমাকে তো যে অ্যাডজুডিকেটর আছে তারা হয়তো 15-20 মিনিটের মতো নিজের আলোচনা করলো যে গভর্নমেন্ট জিতবে নাকি অপোজিশন জিতবে, বা বিপি হলে মানে কে কত পয়েন্ট পাবে, কার পজিশন কি, এটা তারা ডিটারমাইন করে। এই ডিটারমিনেশনের পরে ওরা তোমাকে একটা ওরাল অ্যাডজুডিকেশন দেয়। এই ওয়েটা যখন তোমাকে দেয় তখন ও তোমার কি কি ভালো সাইড আছে, কি কি খারাপ সাইড আছে, এই সব ভালো সাইড এবং খারাপ সাইড গুলো বলার চেষ্টা করে, এবং তুমি সেখান থেকে জানতে পারো যে তুমি কি ভালো করছো কি খারাপ করছো, এইটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, এটাকে কিভাবে নিজের সুবিধার জন্য নিজের ভালোর জন্য ইউজ করা যায়, সেটা নিয়ে আমরা এই সেশনে জানতে পারবো প্রথমত। দ্বিতীয় আমরা কি জানবো, দ্বিতীয় আমরা জানবো হচ্ছে ইউটিউবে কি রকমের ফ্রি ওয়ার্কশপ আছে এবং কোন ওয়ার্কশপ গুলা করলে প্রবাবলি তুমি নিজেকে হেল্প করতে পারবা। এটা একটা মানে বিশাল বড় সাগরের মতো, ইউটিউবে অনেক ভালো ভালো অনেক ফ্রি ওয়ার্কশপ আছে, এবং মোস্ট অফ দ্য মানুষ যা শিখে তা এইসব ফ্রি ওয়ার্কশপ থেকেই শিখে। সো একটা মানে একটা প্রথম স্টেজ পার করার জন্য তোমার এই ফ্রি ওয়ার্কশপ গুলো নিজেরই করতে হবে, তখন আসলে কোচ তোমার কোনো হেল্পও করবে না আসলে, বা একটা কোচের আন্ডারে গেলেও হয়তো সেই কোচ তোমাকে ওই ফ্রি ওয়ার্কশপ গুলোই প্রথমে দিবে, সেইগুলো থেকে তুমি যখন ভালো করতে পারবে তখন তোমার নিটিগ্রিটি চেঞ্জেস গুলোকে কোচ আনতে পারে। আচ্ছা, পরবর্তী পার্টটা কি, পরবর্তী পার্টটা হচ্ছে যে প্যাসিভলি লিসেনিং টু ডিবেটস নট অল। এখানে নট অল দেওয়া একটা ইম্পর্টেন্ট কারণ হইতেছে এখানে আমরা কিছুক্ষণ আলোচনা করবো যে কিভাবে করে তুমি প্যাসিভলি কোনো একটা কিছু নিয়ে কথা বলতে পারো, বা কোনো সরি কোনো একটা ডিবেট শুনতে পারো, বাট কেন তোমার সব সময় প্যাসিভলি শোনা উচিত না, কেন কিছু কিছু সময় তোমার অ্যাক্টিভলি শোনা উচিত, বাট ইন জেনারেল কেন প্যাসিভলি কন্টেন্টগুলো শোনা ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব ম্যাটার ফাইল নিয়ে, এবং কিভাবে করে তুমি নিজের ম্যাটার ফাইল বানাতে পারো, এবং কেন ম্যাটার ফাইল খুবই খুবই ক্রুশাল তোমার ডিবেট লাইফে ভালো করার জন্য। আচ্ছা, আর লাস্টে আমরা যেটা শিখবো সেটা হইতেছে, শিখবো না মানে জানবো, সেটা হইতেছে যে মানে তুমি কিভাবে করে ইংলিশ ডিবেটিং এ ট্রানজ্যাক্ট করতে পারো। তো তুমি যদি এমন হয়ে থাকে যে তুমি বাংলা ডিবেটে ভালো করতেছো বাট তুমি এখনো ইংলিশ ডিবেটে যেতে পারতেছো না, বা ইংলিশ ডিবেটে যাওয়ার একটা জড়তা আছে, একটা ভয় আছে, সেটাকে তুমি কেমনে কাটায় উঠতে পারো, এইটাকে নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। এটাই হবে, এটা দিয়ে আমরা সেশনটা শেষ করব। আচ্ছা, ক্যাভিয়াটের আরেকটা লাস্ট পার্ট হইতেছে যে যেটা আমি এখানে লিখিনি, সেটা হইতেছে এই সেশনটাতে আমরা আসলে এমন জিনিস নিয়ে কথাবার্তা বলবো না যে কিভাবে করে তুমি আর্গুমেন্ট বানাবা, বা আমি আসলে তোমাকে আর্গুমেন্ট কেমনে দেয়, রিবাটাল কেমনে করে এইগুলা নিয়ে কথা বলবো না, রেদার আমি তোমাকে এইটা বলবো যে তুমি কোথায় গেলে এটা শিখতে পারবা, যে সবচেয়ে ভালো আর্গুমেন্টটা তুমি কেমনে মেক করবে এটা তুমি কোথায় গিয়ে শিখতে পারবা, বা কি ওটা শিখার পরে তুমি কি করতে পারো সেটা নিয়ে আমি কথা বলবো, বা রিবাটাল সবচেয়ে ভালোভাবে কিভাবে দেয় এইটা নিয়ে তুমি কিভাবে শিখতে পারো, এটা নিয়ে তুমি কিভাবে কাজ করতে পারো, আমরা সেইটাকে নিয়ে কথাবার্তা বলবো, বা সেইটাকে নিয়ে আমরা দেখবো। সো এটা কোনো এমন সেশন না যেখানে আমি তোমাকে আর্গুমেন্ট বানানো শিখাবো, বা রিবাটাল দেওয়া শিখাবো, বা এক্সটেনশন দেওয়া শিখাবো, বা যে কোনো কিছু করা শিখাবো। রেদার আমি তোমাকে অপটিমাম প্রসেসটা শিখাবো, যে অপটিমাম প্রসেসটা শিখলে তোমার ডিবেটিং লাইফটা আর একটু ইজিয়ার হবে, তুমি নিজেকে বেনিফিট করতে পারবা, বা নিজে নিজে ভালো হইতে পারবা। আচ্ছা, আম, এতটুকু পর্যন্ত কন্টেন্ট বা ইনিশিয়াল কথাবার্তা ছিল। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন আমি কোয়েশ্চেন নিব। এনিওয়ান? হ্যালো?
হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন নিব। আচ্ছা, অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন নাই, যেহেতু কেউ কিছু করতেছে না, সো আমরা পরের পার্টটুকুতে যাই। আম, yes. আচ্ছা, প্রথম পার্ট সেটা হচ্ছে ফিডব্যাক শিট। এইটা, আচ্ছা এই পার্টটা শুরু করার আগে বলে নিই যে এই পার্টটা প্রবাবলি এই সেশনের বা এই ওয়ার্কশপের সবচেয়ে ক্রুশাল পার্ট। এবং এই জায়গাটাতেই মানে ইটস লাইক মেক অর ব্রেকটা এই জায়গাতেই হয়, যে এই জায়গাটাই ম্যাক্সিমাম মানুষ ওভারলুক করে। ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারে না যে ও আসলে কি করতেছে। মানে জাস্ট একটা টুর্নামেন্টে যাওয়া, মানে দেখো তুমি একটা টুর্নামেন্টে গেলা, তুমি 5-6 রাউন্ড ডিবেট করলা, তারপরে তুমি আউট রাউন্ডসে গেলা, তুমি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল করলা, হয়তো বা হারলা বা জিতলা, বা তুমি ফাইনালও করলা, তোমার অবশ্যই অ্যাজ অ্যাজ আ জেনারেল হিউম্যান বিং তোমার অবশ্যই কোনো না কোনো কমতি আছে। এই কমতিগুলোকে আমরা ম্যাক্সিমাম টাইম ওভারলুক করি, এবং ম্যাক্সিমাম টাইম আমরা এইটা বইলে বাইর হয়ে যাই যে অ্যাডজুডিকেটর মনে হয় ডিবেটটা বুঝে নাই, অথবা ও বাজে অ্যাডজুডিকেটর, সে কারণে আমার ওর কথা শোনার দরকার নেই, আমি দুনিয়ার সবচেয়ে ভালো ডিবেটার, সো আমি কারো কথা শুনবো না। এবং এই জায়গাটাতে মেক অর ব্রেক করে ফেলে একটা ভালো ডিবেটার এবং একটা অ্যাভারেজ ডিবেটারের মধ্যে। বিকজ ভালো ডিবেটার ওর ওর যে প্রবলেমগুলো আছে, ও কোথায় কোথায় ভুল করতেছে, এগুলো খুঁজে বের করতে পারে, এবং খুঁজে বের করে ওগুলো নিয়ে ও কাজ করতে পারে, যে কারণেই ওর কনস্ট্যান্ট একটা গ্রোথ কার্ভ থাকে। এবং যে কারণে ম্যাক্সিমাম ডিবেটারের অনেক সময় গ্রোথ কার্ভ থাকে না, বিকজ ও তো আসলে গ্রোথের জন্য কাজই করে না, তোর গ্রোথ কার্ভ থাকবে কেমনে। আমরা এখন এইটাই দেখবো যে কিভাবে করে তুমি তোমার গ্রোথ কার্ভের দিকে আগানোর জন্য এই কাজগুলো করতে পারো। সো প্রথম পার্টটা কি, ফিডব্যাক শিট, যেটা নিয়ে আমরা একটু আগে তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। ফিডব্যাক শিটটা হচ্ছে তুমি তোমার ভুল ভাল বাইর করবা। এখন এটা বাইর করার উপায় কি, একটা হইতেছে যে মানে একটা জেনারেল উপায় হইতেছে, বা যেটা আমি একদম ছোটবেলায় করতাম, যেটা আসলে খুব বেশি এফিশিয়েন্ট না, সেটা হইতেছে যে কেউ কিছু বললো, বা কোনো একটা বড় ভাই আমাকে বললো যে তোমার স্পিচটাতে এটা চেঞ্জ করতে পারতো, বা কোনো একটা অ্যাডজুডিকেটর বললো যে তোমার স্পিচে এইটা আসলে ভালো হতো, সেই জিনিসটাকে আমি যেটা করতাম যে খাতার কোনার মধ্যে একটা কোনায় লিখে রাখতাম, লিখে এসে পরে চিন্তা করতাম যে আচ্ছা এটা এমনি করি নাই কেন, এটা কি করলে এটা ঠিক করা যাইতো। বাট এটা খুব একটা এফিসিয়েন্ট ওয়ে না, বিকজ ওই তো তুমি তোমার স্ক্রিপ্ট হারায় ফেলবা, খাতা হারায় ফেলবা, খাতার কোন কোন কোনায় কি লিখছো তুমি জানো না, অর্গানাইজ না জিনিসটা। সো এটা আসলে খুব ভালো আউটকাম আইনে দেয় না। তাইলে অপটিমাম উপায়টা কি, বা ফিডব্যাক শিট মেনটেন করার অপটিমাম উপায়টা কি? অপটিমাম উপায়টা হইতেছে যে কিছুটা দেখতে এরকম, স্ক্রিন কি ক্লিয়ারলি বোঝা যাইতেছে এখানে কি লেখা? একটু কেউ কনফার্ম করবা? হ্যালো। ভাই, মাঝে মধ্যে কথাগুলো কেটে কেটে যাচ্ছে। মেবি নেট ইস্যু। আমার নেট ইস্যু তো হওয়ার কথা না যদিও। আমার নেট তো এটা কি শুধু আমার আসছে নাকি অন্য কারো আসছে? কেউ একটু কনফার্ম করুন তো। মাঝে মাঝে কেটে আসতেছে, মেবি। জি ভাই ভাই। মাঝে মধ্যে কেটে আমারও হচ্ছে ভাই। আচ্ছা আমি আচ্ছা, এখন ক্লিয়ার আছে, সমস্যা নেই। জি জি, এখন ক্লিয়ার আছে, বাট মাঝে মধ্যে আসতেছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, শুরু করি। এই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন ঠিক মতো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আম, আচ্ছা এইটা এইটা বেসিক্যালি তোমার ফিডব্যাক শিট। আমি কি আগে যেগুলো বলছি ওগুলো ঠিক মতো শুনতে পারছো, নাকি কোনো জায়গায় মিস করছো? আমি আবার রিপিট করবো তাহলে। হ্যালো। অলমোস্ট ভাই, এই জিনিসটা আহ, বেশ অনেকক্ষণ ধরে হচ্ছিল, তো ওইভাবে ইয়ে করা হয়নি কোন জায়গায় মিস করছি বা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখান থেকে বুঝলেও চলবে আসলে, এখান এইটাই মেইন পার্টটা। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে পারতেছো এটাকে বেসিক্যালি একটা ফিডব্যাক শিট বলে। ফিডব্যাক শিট মানে হইতেছে যে তুমি এখানে আইডেন্টিফাই করতেছো তোমার কি হইতেছে। এটা পুরাটা আমি তোমাকে দেইনি, মানে আমার এক ফিডব্যাক শিটের একটা স্মল পার্ট হইতেছে এটা, যে স্মল পার্টটা আমি এখানে শোকেস করতেছি। সেটা কি, সেটা হইতেছে যে তুমি যদি, তুমি যেটা করবা, তুমি একটা এক্সেল শিট নিবা। এক্সেল শিটের মধ্যে তুমি এভাবে করে টুর্নামেন্ট নেম, কোন কত রাউন্ড, পজিশন কি হয়েছে তোমার, এটা বিপির জন্য করা পজিশন। তুমি যদি এপির জন্য করো যেখানে 3v3, সেখানে জিতছো বা হারছো সেটা লিখবা। র্যাঙ্কিং কত হয়েছে, ওই তো র্যাঙ্কিং বলতে মানে বিপির জন্য এখানে র্যাঙ্কিং লেখা হয়েছে, বাট বিপি না হয়ে যদি অন্য কিছু হইতো তাহলে তুমি আসলে এখানে জিতছো না হারছো সেটা লিখতা। ইনফো স্লাইডার মোশন যেটা, সেটা হচ্ছে পুরোটা এখানে লেখা, যে ইনফো স্লাইডটা কি ছিল, অ্যাজ ফিডব্যাক কিছু আর পার্সোনাল ফিডব্যাক কিছু। সো বেসিক্যালি তুমি এরকম একটা টেমপ্লেট বানাই নিবা। যদি বানাইতে পারা হয় আমাকে নক করতে পারো, আমি টেমপ্লেটটা দিয়ে দিব, তোমরা নিজেরা ইউজ করতে পারো। এটা টেমপ্লেটটা আমার কাছে রেডি করা আছে। টেমপ্লেটটাতে করবাটা কি, করবা যেটা হইতেছে যে তোমার যে
টুর্নামেন্ট, ধরো এটা আমার এবিপি 2025-এর রাউন্ড 3-তে আমরা ওপেনিং অপোজিশন ছিলাম, আমরা সেকেন্ড র্যাঙ্ক করছিলাম। সেখানে মোশনটা ছিল হইতেছে যে বেসিক্যালি বাংলাদেশ নিয়ে একটা মোশন দিয়েছিল ওই রাউন্ডে। মোশনটা ছিল হইতেছে যে এই পার্টটুকু তোমাদের জানার কথা, ইনফোসাইটটা পরে পড়ে নিতে পারো বা তোমরা এখনো দেখতে পারো, আমি পুরোটা ইনফোসাইট পড়ছিলাম কারণ অনেক বড়। বাট বেসিক্যালি মোশনটা আওয়ামী লীগকে নিয়েছিল। মোশনটা ছিল হচ্ছে দিস হাউস অপোজেস দ্য ব্যান অফ আওয়ামী লীগ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, মানে হইতেছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এইটাকে অপোজ করতেছে, এরকম একটা মোশন। সো ডিবেটটাতে কি হয়েছে? ডিবেটটাতে যেটা হয়েছে যে আমরা যেহেতু অ্যাজ এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তো সবাই বাংলাদেশকে নিয়ে অনেক কিছু জানে না, ফরচুনেটলি আর মানে অন্য টিমের জন্য আনফরচুনেট, আমাদের জন্য প্রবলি ফরচুনেট যে আমরা এমন একটা মোশন পাইছি যে মোশনটা বাংলাদেশকে নিয়ে, এবং আমরা যেহেতু বাঙালি আমরা এটাকে নিয়ে ভালো জানি, এবং যেহেতু আমাদের লিভড এক্সপিরিয়েন্সও আছে যে এটা জুলাই রেভলিউশন নিয়েছিল, এবং জুলাই রেভলিউশনের একটা পার্ট যেহেতু আমরা দেখে আসছি, সুতরাং আমি এবং আমার টিমমেট মাস্টিফের এটা নিয়ে মোটামুটি ভালোই একটা আইডিয়া ছিল, এবং আমাদের কেস মেক করতে খুব বেশি কঠিন হয় নাই। এখন এবং এইটার একটা গুড সাইডও আছে, একটা ব্যাড সাইডও আছে। দেখো, তোমার কিন্তু আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যেহেতু আমাদের মন মতো একটা মোশন আমরা পাইছি, বা আমাদের মন মতো টপিকে একটা মোশন পাইছি, বা আমরা যেহেতু জানি এই বিষয়ে আমাদের ভালো করার কথা, বাট একটু খেয়াল করলেই দেখবো আমরা কিন্তু ভালো মানে সেই হিসাবে ভালো করিনি, আমরা ফার্স্ট হইনি, সেকেন্ড হইছি। এবং এটার কিছু রিজন আছে। কিছু রিজনগুলো কি কি যেটা এখানে আইডেন্টিফাই করা, অ্যাজ আমাদেরকে খুব ক্লিয়ারলি এটা বলছে যে আমরা অনেক বেশি হিস্ট্রি ইমপ্লিমেন্ট করছি, আমরা আসলে আর্গুমেন্টেটিভ ছিলাম না। তার মানে হইতেছে যে আমরা যেহেতু মানে একেবারে 71-এর মানে মুক্তিযুদ্ধ থেকে 24 পর্যন্ত, জুলাই রেভলিউশন পর্যন্ত মোটামুটি সবকিছুই জানি, যেহেতু আমাদের লিভড এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে, সুতরাং বা 71-এর লিভড এক্সপিরিয়েন্স না থাকলেও তো আমরা হিস্ট্রি পড়ছি। আমাদের আর্গুমেন্ট গুলো ছিল অনেক বেশি হিস্ট্রি বেসড, যে আমরা হিস্ট্রিকে নিয়ে কথা বলতেছি, 71-এ কি হয়েছে সেটা নিয়ে কথা বলতেছি, 75-এ কি হয়েছে সেটা নিয়ে কথা বলতেছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আর্গুমেন্টটাই বানাইনি। বা একদম চিন্তা ভাবনা করলে দেখো আর্গুমেন্টটা কি, যে তুমি আওয়ামী লীগের ব্যানকে মানে আওয়ামী লীগের যে ব্যানটাকে এটাকে অপোজ করতেছো, এইটার গভর্নমেন্টের আর্গুমেন্ট কি হবে যে এটা তো ডেমোক্রেটিক্যালি রাইট না যে তুমি একটা দলকে নির্বাচনে দাঁড়াতে দিবা না। অপোজিশন এসে কি বলবে যে না, এই দলটা এই রকমের ম্যাচ কিলিং করছে যে কারণে ওকে দেওয়া উচিত না, বা এটা আসলে কখনো নেট বেনিফিট নিয়ে আসবে না, কাইন্ড অফ ইসের মতো নাজি জার্মানিকে, মানে জার্মানি নাজি বাহিনীকে যেভাবে করে বন্ধ মানে ইয়ে করা হয়েছিল, ব্যান করা হয়েছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, বিকজ ওরা অনেক বেশি মানুষ খুন করে ফেলতেছিল বা জেনোসাইড চালাইতেছিল এন্ড স্টাফ, বা ওয়ার ক্রাইমের যে ব্যাপারগুলো ছিল। সো দেখো প্রবলেমটা এই জায়গাটাই হয়েছিল আমাদের, এবং এটা একদম ব্রড ফিডব্যাকটা যে অ্যাজ ফিডব্যাক দিতেছে যে আমরা অনেক বেশি হিস্টরি নিয়ে আলোচনা করতেছি, আমরা খুবই কম আর্গুমেন্টেটিভ হয়েছি, এবং এটা একটা প্রবলেম, এবং এটাকে যদি আমরা ফিক্স করতে না পারি পরের রাউন্ডে কিন্তু এটা নিয়ে সমস্যা হবে। তার মানে এই ফিডব্যাকটুকু রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের হিস্ট্রির পার্টটা মিস করতেছি, আমরা বেশি হিস্ট্রি ইউজ করে ফেলতেছি, আমরা কম আর্গুমেন্টেটিভ হয়েছি। এবং এই পার্টটা খুবই ক্রুশাল ছিল, যেটা আমরা অনেক মানে যেটা আমাদেরকে পরবর্তীতে অনেক হেল্প করছে, সেটা হচ্ছে যে অ্যাজ একটা জিনিস খুবই ক্লিয়ারলি আইডেন্টিফাই করছিল, এক্সাম্পলস ক্যান নট বি ক্রেডিটেড অ্যাজ আর্গুমেন্ট। এবং ওনাদের একটা ডিসকাশনের একটা বড় পার্ট এটাও ছিল ওই রাউন্ডে কেন আমরা ফার্স্ট হইতে পারবো না, ইটস বিকজ ওনারা বলার চেষ্টা করতেছিল যে ডাব্লিউডিসি ম্যানুয়াল এইটাই বলে যে এক্সাম্পলস একটা আর্গুমেন্টকে হেল্প করে টু বি স্ট্যাবলিশড, কিন্তু একটা এক্সাম্পল কখনো একটা ডিরেক্ট আর্গুমেন্ট হইতে পারে না, বিকজ যদি এটা হয় তাহলে তো এটা আসলে মানে দাঁড়িপাল্লায় কখনো তুমি মাপতে পারবে না, বিকজ একটা সাইড যদি 10টা এক্সাম্পল দেয়, একটা সাইড যদি একটা এক্সাম্পল দেয়, তাহলে তো তুমি সবসময় 10টা এক্সাম্পলকে জিতাবা, কারণ ও তো 10টা এক্সাম্পল দিছে, আরেকজন তো মাত্র একটা এক্সাম্পল দিছে। কিন্তু এমনও তো হইতে পারে যে একটা এক্সাম্পল যতটুকু অর্থবহতা রাখে 10টা এক্সাম্পল ঠিক ততটা অর্থবহতা রাখে না, বা সেম অ্যামাউন্ট অফ অর্থবহতাই রাখে একটা এক্সাম্পল আর 10টা এক্সাম্পল। তো এক্সাম্পলের আন্ডারে তো তুমি আসলে ডিবেট জাজ করতে পারো না, তাহলে তো এটা একটা মানে কোয়ান্টিটেটিভ জাজমেন্ট হলো না, সরি কোয়ালিটেটিভ জাজমেন্ট হলো না, এটা একটা কোয়ান্টিটেটিভ জাজমেন্ট হলো, যে কে কয়টা কোয়ান্টিটি ওয়াইজ কে কয়টা জিনিস দিতেছে, সেইটা ইউজ করলে তো আসলে মানে জাজমেন্ট করাটা কখনো রাইট হবে না। এবং এটা অ্যাজ আমাদেরকে খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করে বলছিল যে আমরা যে এক্সাম্পল বলতেছি, আমরা 10টা এক্সাম্পল দিলে সেটাকে আসলে আমরা খুব ভালো আর্গুমেন্ট হিসেবে ক্রিয়েট করতে পারছি না, বিকজ এটা তো আর্গুমেন্টের বেস লাইনটা ঠিক মতো নাই। এবং এই পার্টটা আমাদের আইডেন্টিফাই করা ক্রুশাল ছিল, বিকজ এটা আমরা পরবর্তী রাউন্ডগুলোতে অনেক কেয়ারফুল ছিলাম, যে আমরা হয়তোবা এক্সাম্পল 5টার জায়গায় 3টা দিতেছি, কিন্তু আমরা আর্গুমেন্টটাকে খুব প্রপারলি সেট আপ করে বসানোর চেষ্টা করছি, যেটা আমাদেরকে হেল্প করছে। এর পরের পার্টটা এই পার্টটা কি তোমার অ্যাজ ফিডব্যাক নেওয়া, যে অ্যাজ ফিডব্যাক মানে অ্যাজ একটা হোলিস্টিক্যালি ডিবেটে আমরা কি ভুল করছি দুইজন মিলে, মানে আমি এবং আমার টিমমেট মাস্টিফ দুইজন মিলে কি ভুল করছি এইটাকে আইডেন্টিফাই করলো। আরেকটা হচ্ছে যে ডিবেটের পরে তোমরা অনেক সময় দেখবা যে ডিবেট শেষে সবাই যে জিজ্ঞেস করছে, এবং এই পার্টটা খুবই ক্রুশাল, অনেকে আছে শাইনেসের কারণে যে জিজ্ঞেস করে না, বা মানে জিজ্ঞেস করতে চায় না, ও মনে করে যে ওই সব জানে, এটা করাটা ঠিক না। তুমি যে কোনো ডিবেট শেষে
তুমি তোমার জাজের কাছে যাবা, জাজের কাছে যা জিজ্ঞেস করবা যে তুমি কি ভুল করছো এবং তুমি কি ঠিক করলে পরের রাউন্ড থেকে তোমার স্পিচটা আরো বেটার হবে। এবং এটা ক্রুশাল আরো একটা কারণ আছে, সেটা হইতেছে যে দেখো তুমি যে টুর্নামেন্টে জাজ করতেছো, পরবর্তী রাউন্ডে তো ওই রকমই কোন একটা জাজকেই পাবা, ওকেও পাইতে পারো, যেহেতু মানে 10 ধরো একটা টুর্নামেন্টে যে 10টা বা 12টা রাউন্ড থাকে পুরো মানে কোয়ার্টার সেমিস এন্ড ফাইনালস মিলায়, তার মানে তো তুমি দের ইজ আ চান্স যে তুমি একই আজকে আরেক রাউন্ডেও পাবা, হয়তো যেই আজকে ফার্স্ট রাউন্ডে পাইছো ওই আজকে তুমি ফিফথ রাউন্ডে পাইলা, অথবা ওই আজকে তুমি কোয়ার্টার্সে বা সেমিসে বা অথবা ফাইনালসে পাইলা। তার মানে কি, তার মানে হচ্ছে যে ওই এজের একটা এক্সপেকটেশনস আছে এবং তুমি ওই এক্সপেকটেশনসটা মিট করতে পারো নাই দেখে প্রবাবলি তোমার এই রাউন্ডের স্পিচটা খারাপ হয়েছে। তো তোমার দায়িত্ব এটা যে তুমি জেনে নেওয়া যে কি কি এক্সপেকটেশন ছিল যেটা তুমি মিট করতে পারো নাই, এবং সেইটা বুঝে পরের রাউন্ডে ইমপ্লাই করা, যেটা কিনা অ্যাজ বলতেছিল যে আমি যে আর্গুমেন্ট গুলো দিছিও আমার আর্গুমেন্ট গুলো ফ্ল্যাগ পোস্ট করা হয়নি বা আমি মানে বসায় বলি নাই, যেমন হিস্ট্রি বলে যেতেছি আমি, বাট হিস্ট্রি বলার পরে যে আর্গুমেন্টটা আছে ওই আর্গুমেন্টটা আমি কখনো বলতেছি না যে এটা আমার আর্গুমেন্ট নাম্বার 1, এটা আমার আর্গুমেন্টের আন্ডারে 3টা রিজন, এই 3টা রিজনের এই দুটো ইম্প্যাক্ট আছে, এই দুটো ইম্প্যাক্টের কারণে এই কনক্লুশনে আমরা রিচ করতে পারি। এরপরে একটু ওয়েইং করা যে কেন আমার আর্গুমেন্টটা অন্য আরেকজনের আর্গুমেন্টের থেকে ইম্পর্টেন্ট। দেখো তুমি কিন্তু একটা মানে তুমি কিন্তু অ্যাজ আ হিউম্যান বিইং যখন তুমি নিজেও বাস্তবিক জীবনে কথাবার্তা বলো তখন তো আর্গুমেন্ট ইউজ করো। তার মানে হচ্ছে একটা মানুষ কিন্তু আর্গুমেন্ট কখনো ইউজ করতে পারে না, এটা আনট্রু। হয়তো আমরা ডিবেটার আরো বেটার ভাবে আর্গুমেন্ট ইউজ করতে পারি, যেটা আমরা আর্গুমেন্টেশন থেকে শিখি। তো তুমি আর্গুমেন্টেশন থেকে কিন্তু অনেক কিছু শিখবা, বাট তুমি কখনো এই পার্টটুকু আইডেন্টিফাই করতেছো না যে তোমার স্পিচের ভুলটা কোথায় এবং তুমি তোমার স্পিচের ভুলটা কেমনে করে ফিক্স করতে পারতেছো। সো এই দুইটা পার্ট, অ্যাজ ফিডব্যাক নেওয়া এবং পার্সোনাল ফিডব্যাক নেওয়া, এটা খুবই খুবই ক্রুশাল তোমার ডিবেটের জন্য। ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা পার্ট হইতেছে যে মানে এটার আরেকটা পার্ট হইতেছে যে এইটাকে কম্পাইল করতে থাকা, এবং এটা এক কম্পাইল করতে 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 একটা পর্যায়ে তুমি দেখবা যে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো তোমার কোথায় প্রবলেম। সাপোজ তুমি যদি ধরো 3টা টুর্নামেন্টে গেলা, 3টা টুর্নামেন্টে কয়টা রাউন্ড হতে পারে, সাপোজ আমি ধরলাম যে তুমি 3টা টুর্নামেন্টে একটাতে ফাইনাল করলা, একটাতে তুমি ব্রেক করলা না, আর একটাতে তুমি ধরলাম কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল করছো, সেমিফাইনাল করছো ধরলাম, তার মানে 3টা টুর্নামেন্টে তোমার মোটামুটি ট্র্যাক রেকর্ড মানে ভালো খারাপের মধ্যেই আছে, তাই না? সো যদি এইটাই হয় তার মানে তোমার কিছু না কিছু তো ভুল হইতেছে, কারণ তোমার কিছু ভুল না হলে তো তুমি 3টা টুর্নামেন্টে 3টারই ফাইনাল করার কথা, বাট তুমি তো একটা ফাইনাল প্রবলেম হারিয়ে যেতেছো, আরেকটাতে তুমি কোয়ার্টারে বাদ পড়ে যেতেছো, আরেকটাতে তুমি ব্রেক করতেছো না, তার মানে একটা ইনকনসিস্টেন্সি আছে। তুমি যদি 3টা টুর্নামেন্টে আমি ধরে নেই যে 3টা টুর্নামেন্টে এভারেজে তুমি 20 রাউন্ড ডিবেট করছো, তুমি যদি তার মানে কি তোমার এরকম 20টা তোমার বক্স থাকবে, যে 20টা বক্সের মধ্যে তুমি 20 রকমের এজ ফিডব্যাক পাইছো, 20 রকমের পার্সোনাল ফিডব্যাক পাইছো, এবং তুমি দেখলেই বুঝতে পারবা তোমার এজ ফিডব্যাক গুলা মিলে যেতেছে, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম তো ডিবেট একই রকম ভাবেই করি, আমরা তো মানে হিউম্যান, যে আমাদের তো আর অনেক চেঞ্জ আসে না ডিবেটে, মানে ড্রাস্টিক চেঞ্জ আসে না একটা রাউন্ডের পরেই। তো তার মানে একই রকমের প্যাটার্ন তুমি খুঁজে পাবা। যখনই তুমি 3-4টা টুর্নামেন্ট পরে প্যাটার্ন খুঁজতে থাকবা, তখন তুমি দেখবে যে তোমার কাছে একটা খুব সুন্দর প্যাটার্ন চলে আসতেছে, এবং তুমি ওই প্যাটার্ন থেকে আগাবা যে সামনে তুমি কি করতে পারো, সামনে তুমি কি করবা না। ঠিক আছে? যেমন ধরো তুমি যদি 20 রাউন্ডের মধ্যে ধরো সাপোজ তুমি 8টা রাউন্ডেই দেখলে অ্যাজ তোমাকে বলছে যে তোমার ফ্ল্যাগ পোস্টিং খারাপ, অথবা তোমাকে 20টা রাউন্ডের মধ্যে 12টা রাউন্ডেই তোমার অ্যাজ তোমাকে বলছে যে তুমি আর্গুমেন্ট ভালো দাও কিন্তু আর্গুমেন্টের ওয়েইং করো না, বা তোমার হয়তো বা 5টা রাউন্ডে অ্যাজ এসে বলতেছে যে তোমার আর্গুমেন্টটাই হয়তো বা বসে নাই। তার মানে কি, তার মানে তোমার প্রবলেম ইদার আর্গুমেন্টেশনের সমস্যা আছে, অথবা তোমার ওয়েইং এর সমস্যা আছে, অথবা তোমার ফ্ল্যাগ পোস্টিং এর সমস্যা আছে। এই সমস্যাগুলো বের করতে পারাটা ক্রুশাল। এবং যখন তুমি দেখো তোমার কাছে অনেক রকমের ওয়ার্কশপ আছে, কিন্তু তুমি কি করবা কি করবা না এটা বুঝবা কেমনে, বা কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে তুমি একটা ওয়ার্কশপ করলা, ফাইন, এটা খুব ভালো কথা, বা তুমি তোমার মানে তুমি যে তোমার কোচের কাছে যাবা, তোমার কোচকে তুমি বলবাটা কি, যে তোমাকে কি শিখাবে, এই পার্টটা তো তোমার নিজের খুঁজে বের করতে হবে। এই নিজের খুঁজে বের করার জন্য তোমার এই ফিডব্যাক শিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে ও তোমাকে বাইর করে দিল যে আচ্ছা তোমার এই জায়গায় সমস্যা আছে, এখন তুমি এই জায়গাটা ইউজ করবা। এবং এই ব্যাপারটা কিন্তু এমন না যে এটা ডিবেটের জন্য বানানো, এটা কিন্তু দুনিয়ার সব জায়গায় কাজে লাগে। তুমি দেখবা যারা এসএটি দেয় বা যারা আইএলস বা টোফেল দেয় বা যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম দেয়, ওদের সবারই দেখবা যারা ভালো করে তাদের এরকম একটা ইসে আছে, ফিডব্যাক শিট আছে, যে ফিডব্যাক শিটের মধ্যে ও জানে যে ও কোথায় ভুল করতেছে, কোথায় ওর মানে বেশি ভালো করতেছে। ভালো জায়গায় তো তুমি বেশি এফোর্ট দিবা না, তুমি এফোর্ট তো দিবা খারাপ জায়গায়, তুমি যেখানে খারাপ করতেছো। তো তুমি যখন খারাপ জায়গায় এফোর্ট দিতে থাকবে, একটা পর্যায়ে পরে তো খারাপগুলো ঠিক হয়ে আসবে, এবং তখন তুমি প্রবাবলি ইউ উইল বিকাম আ বেটার ডিবেটার, রাইট? সো ইয়া, ফিডব্যাক শিট পর্যন্ত কি সবাই বুঝতে পারছো এটার কেন ইম্পর্টেন্স কি কি আছে এখানে? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, সো পরের পার্টে আমরা যাই। আচ্ছা, এখন কথা বলবো কিছু ফ্রি ওয়ার্কশপ নিয়ে, যেগুলো তোমার ফলো করা উচিত, যেগুলো ফলো করলে তুমি প্রবলি ভালো করতে পারো। এবং আচ্ছা, এইটা কোনো এক্সস্টিভ লিস্ট না। এক্সস্টিভ লিস্ট মানে কি, যে এইটা এমন না যে আমি তোমাকে এখানে যে কয়টা ওয়ার্কশপের কথা বলবো ওই কয়টা ওয়ার্কশপ করলেই ইনাফ, এমন না।
ইউটিউব একটা এমন জায়গা যেখানে তুমি হাজার হাজার ওয়ার্কশপ পাবা, হাজার হাজার ইউনিভার্সিটিজ আছে যারা ওদের, ধরো তোমরা যে ওয়ার্কশপ করতেছো তোমরা প্রবলেম এটা ইউটিউবে দিবা, বা অন্যরা যারা ওয়ার্কশপ করে ওরাও তো ওদের ওয়ার্কশপ রেকর্ড করে ইউটিউবে দেয়। কোনো ওয়ার্কশপ ভালো হয়, কোনো ওয়ার্কশপ খারাপ হয়, কোনো ওয়ার্কশপ অ্যাভারেজ হয়, তাই না? সো ফ্রি ওয়ার্কশপের এইটাই একটা সাইড যে ইউ নেভার নো কোনটা ভালো ওয়ার্কশপ কোনটা খারাপ ওয়ার্কশপ। সো ভালো ওয়ার্কশপ কি খারাপ ওয়ার্কশপ কিনা এটা বোঝার জন্য তোমার অনেক ওয়ার্কশপ দেখা লাগবে, বা ইউটিউবের মধ্যে বেসিক্যালি মানে অনেক হিডেন জেমস আছে যেগুলো আসলে আমরা অনেকেই জানি না। এটা তুমি তখনই জানতে পারবা যখন তুমি অনেক ইন ডেপথে ইউটিউব ঘাটাতে থাকবা, কারণ ঘাটাতে 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 তুমি একটা জিনিস পেয়ে যাবা। এবং এখন তুমি বলতে পারো ভাই ঘাটাতে থাকলে তো আমি দেখা যাবে ম্যাক্সিমাম টাইম একটা বাজে ওয়ার্কশপ করতেছি, বিকজ আমি তো কোনটা ভালো কোনটা খারাপ জানি না। এটা হবে না দুইটা রিজনে, কারণ আমি তো তোমাকে কিছু ওয়ার্কশপের কথা বলবো যেগুলো তুমি দেখবা, সেগুলো তো প্রবাবলি ভালো দেখে আমি তোমাকে বলতেছি, তাই না? খারাপ হলে তো আমি মানে প্রবলেমগুলো আমি দেখছি বলে আমি তোমাকে বলতেছি, আমার কাছে ভালো লাগছে দেখে আমি তোমাকে পাস অন করতেছি। এইটা একটা। 2 নম্বর ব্যাপারটা হইতেছে যে ভালো হোক খারাপ হোক, তুমি যদি খারাপ একটা ওয়ার্কশপও দেখো, কিছু না কিছু তুমি ওখান থেকে শিখবা, বিকজ একটা ওয়ার্কশপের মধ্যে তো এমন কিছু না কিছু আছে যে এই পার্টটা তোমার কোনো না কোনো সময় কাজে লাগবে, বা কিছু না কিছু তুমি বুঝতে পারবে, অ্যাটলিস্ট এইটাও বুঝতে পারা যে এই অ্যাডভাইসটা ইজ নট দ্য রাইট অ্যাডভাইস, বা এটা প্রবলি অনেক অ্যাডভাইস ইজ দ্য রাইট অ্যাডভাইস, বাট তোমার জন্য রাইট না, বা তোমার ডিবেটিং স্টাইলের সাথে যায় না। তো এইটাও বুঝতে পারাটা ইম্পর্টেন্ট যে না আমি এটা কোনটা নিব কোনটা নিব না। সো ওয়ার্কশপ মানে ধরো একটা বাজে ওয়ার্কশপ করাও ইজ বেটার দেন ডুইং নো ওয়ার্কশপ, যে মানে তুমি এইটা চিন্তা করে বসে থাকো যে আমি সবচেয়ে ভালো ওয়ার্কশপটা করবো, ওইটা আসলে তুমি কোনোদিনই পাবা না, কোনোটাই সবচেয়ে ভালো ওয়ার্কশপ না। তো অনেকগুলো ওয়ার্কশপ করতে থাকলে তুমি কিছু না কিছু জানতে পারবা। সো লিস্টে কি কি? প্রথম ওয়ার্কশপ, ওয়ার্কশপ ডিবেট স্ট্র্যাটেজি, যদি আমি এখানে যাই একটু গেলেই দেখতে পারবা, সেটা হইতেছে যে এইটা, এইখানে অনেক ভালো ভালো ইয়ে আছে। এইটা ইউডিসির জন্য তৈরি করা হয়েছিল, ইউডিসি প্রবাবলি ইউরোপিয়ান ইউনিয়ন ডিবেটিং চ্যাম্পিয়নশিপের জন্য। এগুলা খুবই ভালো ওয়ার্কশপ। এখানে যেমন এইটা যে বার্ডেন অফ প্রুফ, এটা খুবই বেসিক। যেমন একদম তুমি যদি এমন কেউ হও যে একদম কখনো ডিবেট করো নাই, কিচ্ছু জানো না, তোমার আই গেস প্রথমে এই জিনিসটা দেখা উচিত যে মোশন অ্যানালাইসিস কিভাবে করবা, বিকজ এক একটা মোশনের কিন্তু ডিমান্ড এক একটা। যেমন দিস হাউস উড, এটা একটা পলিসি মোশন, তার মানে পলিসি মোশন কি চায়, পলিসি মোশন একটা পলিসি দেওয়া লাগে, পলিসি মোশনে একটা তোমার মডেল দেওয়া লাগবে। এটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি একটা মোশনকে অ্যানালাইজ করতে পারো যে একটা মোশনের কি কি চাইতেছে। অথবা তুমি ধরো দিস হাউস রিগ্রেটস, রিগ্রেটস এর মানে কি, রিগ্রেটস এর মানে হইতেছে তুমি কোনো কিছু নিয়ে অনুতপ্ত, তুমি কেন একটা জিনিস নিয়ে অনুতপ্ত হও। ফিউচারকে নিয়ে তো তুমি অনুতপ্ত হবে না, বিকজ ফিউচার তো ঘটেই নি, তার মানে ফিউচারকে নিয়ে অনুতপ্ত হওয়ার কোনো মানেই হয় না। তুমি অনুতপ্ত এমন একটা জিনিসকে নিয়ে হবে যেটা তোমার পাস্টে ঘটে গেছে। তার মানে এই জিনিসটা জানতে পারবে কোন মোশন কি চাইতেছে। বা তুমি এখান থেকে এই যে বার্ডেন অফ প্রুফ কি, কিছু কিছু ডিবেটে দেখবা স্পেসিফিক বার্ডেন অফ প্রুফ আছে যে এই বার্ডেনটা তোমার ফিল আপ করতেই হবে। সাপোজ তুমি একটা নতুন পলিসি ইমপ্লাই করতে চাইতেছো, ধরো একটা তুমি মনিটারি পলিসি ইমপ্লাই করতে পারছো, বা নতুন একটা বাজেট দিতে চাইতেছো। এই বাজেটটা দেওয়ার মানে কি, মানে তো হইতেছে তুমি সামনে একটা থেকে ইকোনমিক রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাও, বা একটা ভালো বাজেট চাও যেখান থেকে তোমার মানুষজন ভালো থাকে, তাই না? তার মানে তোমার কি বার্ডেন অফ প্রুফ, এইটা আইডেন্টিফাই করতে পারাটা ইম্পর্টেন্ট, বিকজ হাফ কাজ কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারলে কিন্তু বাকি কাজ তুমি নিজেই করতে পারো। আবার তুমি এখানে এই যে স্ট্র্যাটেজি আছে, কি বলে হাউ টু ক্যারেক্টারাইজ থিংস আছে, তুমি অ্যাডভান্স আর্গুমেন্টেশন আছে, এইখানে অনেক কিছু আছে। তুমি দেখতে থাকলে এইটাও যদি তুমি কমপ্লিট করতে পারো, দ্যাট ইজ লাইক মানে অনেক জিনিস কমপ্লিট করে ফেলা। ফ্রেমিং আছে, কম্পারেটিভ আর্গুমেন্টেশন আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাকে অনেক রকম ভাবে হেল্প করতে পারে। এইটা একটা গেল। পরবর্তীতে আছে হচ্ছে অ্যাডভান্স ডিবেট ওয়ার্কশপ। অ্যাডভান্স ডিবেট ওয়ার্কশপসে যদি যাও, এটা প্রবাবলি এটা ম্যানচেস্টার ইউনিয়নের মনে হয়, হ্যাঁ ম্যানচেস্টার ডিবেটিং ইউনিয়নের। এটাও খুবই সেরা একটা ওয়ার্কশপ। এখানে সব কয়টা জিনিস এটা দেখবা ম্যাক্সিমাম মানুষ তোমাকে সাজেস্ট করতেছে দেখার জন্য। এখানে অনেক কিছু আছে যেটা তোমাকে হেল্প করতে পারে। স্পেসিফিক্যালি যেমন তুমি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এখান থেকে দেখতে পারো যে মানে আমারটার পাশাপাশি তুমি যদি চাও যে না আমি যেটা বলতেছি এটা তোমার ভালো লাগতেছে না, তুমি অন্য কারো অ্যাসপেক্ট থেকে জানতে চাও যে সেলফ ইমপ্রুভমেন্ট কিভাবে করবা, সেটাও তুমি এখান থেকে দেখতে পারো। এখানে সেলফ ইমপ্রুভমেন্টের কথা অনেক কিছু বলা আছে। প্রেপ টাইম কিভাবে এফিশিয়েন্টলি প্রেপ টাইম ইউজ করবা, প্রেপ টাইম কিন্তু খুবই কম সময়, তো তুমি যদি এটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে না পারো, তুমি প্রবাবলি অনেক বাজে একটা সিচুয়েশনে পড়ে যাবে এবং তোমার ভালো আর্গুমেন্টেশন আসবে না। সো এটা তখনই করা সম্ভব, বা তখনই তুমি বেটার ভাবে ইমপ্লাই করতে পারো যখন তুমি প্রেপ টাইমকে ভালোভাবে ইউটিলাইজ করতেছো। ক্যারেক্টারাইজেশন এন্ড ফ্রেমিং, রিবাটালস এন্ড এঙ্গেজমেন্ট, এগুলো দেখতে পারো। ফার্স্ট স্পিচেস, হুইপ স্পিচেস, এগুলো দেখতে পারো। অ্যাক্টর অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মানে ডিবেট আইডেন্টিফাই করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনটা একটা অ্যাক্টরের লেন্স থেকে হচ্ছে, কোনটা একটা থার্ড আই লেন্স থেকে হচ্ছে, কোনটা একটা মানে বড় জনগোষ্ঠীর লেন্স থেকে হচ্ছে, বিকজ তিনজনের বার্ডেন কিন্তু আলাদা। আমি পার্সোনালি এজ এ অ্যাক্টর যদি হই, আমার যে রকমের ইনসেন্টিভ এবং ক্যাপাসিটি থাকবে, সিমিলারলি একটা ডিবেট যদি তুমি ডোনাল্ড ট্রাম্পের পার্সপেক্টিভ থেকে করো, তাহলে মানে তার আইডিওলজিস এবং ডোনাল্ড ট্রাম্পের, ধরো একটা আইডিওলজি, ডোনাল্ড ট্রাম্পের ইনসেন্টিভস এবং ডোনাল্ড ট্রাম্পের
ক্যাপাসিটি তিনটা ডিফারেন্ট হবে আমার তুলনায়। তার মানে তুমি কার সাপেক্ষে ডিবেট করতেছো এটা জানতে পারাটা বা এটা আইডেন্টিফাই করতে পারাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার আরেকটা সাইড হতেছে এই কারণে ইম্পর্টেন্ট, ধরো সেম ডিবেটটাই ঘুরে যাবে দুই সাইড থেকে। যদি আমি তোমাকে বলি যে এই সংসদ যুক্তরাষ্ট্র হিসাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অ্যাবডাক্ট করবে, এইটা আইডেন্টিফাই করতে পারাটা ইম্পর্টেন্ট যেটা কার অ্যাসপেক্ট থেকে হইতেছে। কারণ এটা যদি যুক্তরাষ্ট্র হিসাবে ডিবেট হয় তার মানে এটা তুমি যুক্তরাষ্ট্রের একটা মানে যুক্তরাষ্ট্র একটা বডি হিসাবে করতেছো বা পুরো হলিস্টিক্যালি যুক্তরাষ্ট্রের অ্যাসপেক্ট থেকে চিন্তা করতেছো যে তুমি কি মাদুরোকে অ্যাবডাক্ট করবা কি করবা না, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি এই ডিবেটটাকে এইভাবে ফ্রেম করো যে এই সংসদ ডোনাল্ড ট্রাম্প হিসাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অ্যাবডাক্ট করবে, তাইলে কিন্তু ডিবেটটা অন্যরকম, বিকজ তখন এটা ডিপেন্ড করতেছে ট্রাম্পের সাইকোলজির উপরে, ট্রাম্পের ইন্ডিভিজুয়াল আইডিওলজিজের উপরে, ট্রাম্প মানুষরা কিরকম ভাবে ওয়ার্ক করে। যেমন ট্রাম্প মানে এবং এটা ডিপেন্ড করে আরো ইয়ের উপরে। তুমি দেখো ইউএস এর প্রেসিডেন্ট তো বুশও, ইউএস এর প্রেসিডেন্ট তো প্রবাবলি ইউএস এর প্রেসিডেন্ট তো ওবামাও, বা ইউএস এর প্রেসিডেন্ট তো জো বাইডেনও, সবার কিন্তু মানে চিন্তা ভাবনা এক না, সবার কিন্তু আইডিওলজিস এক না। তার মানে অ্যাক্টরটাকে আইডেন্টিফাই করে তুমি কিন্তু অ্যাক্টরের লেন্স থেকে আর্গুমেন্ট বানাবা। সো এই কারণে এই পার্টগুলো আইডেন্টিফাই করতে পারাটা ইম্পর্টেন্ট। আবার সিমিলারলি এই সেম ডিবেটটাকে তুমি যদি এইভাবে করে ফ্রেম করো যে এই সংসদ একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে এবং এরপরে সেম ডিবেটটা যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অ্যাবডাক্ট করাকে সমর্থন করে, তাহলে কিন্তু ডিবেটটা একদম বদলে যাবে। কারণ তখন একটা অ্যাভারেজ আমেরিকান নাগরিকের লেন্স থেকে তোমার চিন্তা করতে হবে। এবং সিমিলার জিনিসটাকে তুমি যদি আরো দুইভাবে ক্যারেক্টারাইজ করতে পারো যে এই সংসদে একজন কি বলে আমেরিকান ডেমোক্রেটিক একজন নাগরিক যে মানে যার আইডিওলজিস ডেমোক্রেটিক, এইভাবে করে তুমি ফ্রেম করো, এবং আরেকজন মানুষ যার আইডিওলজি গুলো রিপাবলিকান, তাদের আইডিওলজি কিন্তু ডিফারেন্ট হবে। তার মানে তুমি কার অ্যাসপেক্টে ডিবেট করতেছো এটা আইডেন্টিফাই করতে পারাটা খুবই খুবই ক্রুশাল, বিকজ ওইখান থেকে বার্ডেন সেট করতে পারবা, ওইখান থেকে তুমি ডিবেটকে নিয়ে আসতে পারবা। সো এইগুলো থেকে তুমি ওয়ার্কশপ গুলাকে দেখে নিয়ে হেল্প নিতে পারো। অনেকে আছে যারা অনেক ফ্রিকুয়েন্টলি জাজিং করো, বা অনেকে আছে যারা হচ্ছে ধরো তোমরা যেহেতু কলেজে আসো তার মানে তোমরা অনেক টুর্নামেন্টসে যাও যেখানে তোমরা ইনভাইটেড করো, অথবা যেখানে তোমরা ট্রেনিং হিসাবে যাও। মানে ওইটাও তোমাদের একটা শেখার বড় পার্ট, কারণ তুমি যদি এটা শিখতে পারো বা তুমি যদি মানে যে মানুষের ডিবেট দেখো তাহলে অনেক কিছু শিখবে, এবং জাজিং ওটা তোমাকে হেল্প করে। সো তুমি জাজও করতেছো একটা টুর্নামেন্ট, আবার শিখতেও পারতেছো, এটা কিন্তু একটা প্লাস। সো তুমি এখন জাজিং করতে গেলেই তো হলো না, জাজমেন্ট কেমনে করবা এটাও জানতে হবে, কারণ একটা বাজে জাজমেন্ট করলে কি হবে যে তুমি প্রবলি ব্রেক করবে না, তাই না? এবং মানুষের গালিও খাবা যে কি বাজে জাজমেন্ট করলো। তার মানে ওইটাও ফিক্স করার একটা উপায় হইতেছে কি যে তুমি এই সব ওয়ার্কশপ থেকে জাজিং এর ব্যাপারে দেখলা, এরপর তুমি ওয়েইং এর স্ট্র্যাটেজি দেখলা, প্রিন্সিপালস নিয়ে দেখাটা ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বসায় কিভাবে। একটা নর্মাল আর্গুমেন্ট মানে একটা প্র্যাকটিক্যাল আর্গুমেন্ট যেভাবে করে আমরা ডেলিভারি করি, একটা প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা সেভাবে ডেলিভারি করি না। তার মানে এটা আইডেন্টিফাই করতে পারাটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কি এটাকে তুমি কিভাবে করে করতেছো। এবং এইখানেই কিন্তু এই পার্টটা ক্রুশালি আসে। দেখো তুমি যদি এখান থেকে আইডেন্টিফাই করতে পারো এই পার্টটা, যে ধরো তোমাকে বললো যে তুমি 5টা ডিবেট এরকম আসছিল যে 5টা প্রিন্সিপালের ডিবেট ছিল, কিন্তু তোমার প্রিন্সিপাল গুলো ঠিক মতো বসে নাই, তার মানে অবশ্যই তোমার প্রিন্সিপালের ইনটুইশন বসাতে কোনো সমস্যা হইতেছে। মানে ধরো তো একটা প্রিন্সিপালকে বোঝানোর জন্য তুমি ট্রলি প্রবলেম দিয়ে বুঝাইতেছো যে একটা মানুষকে মারার চেয়ে 5টা মানুষকে মারা ইম্পর্টেন্ট কিনা, এইটা তুমি অ্যানালাইজ করতেছো, বা অন্য যে কোনো কিছুকে তুমি অ্যানালাইজ করতেছো। সো ওই জায়গাটা তোমার প্রিন্সিপালটা বসে নাই, তার মানে কি তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট বানাতে পারতেছো না, তার মানে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে কাজ করতে হবে। সো সেকেন্ড কাজটা করার আগে প্রথম কাজটা করা ক্রুশাল, যে তুমি কোথায় পারতেছো না এটা বাইর করা। বিকজ র্যান্ডমলি যদি আমি তোমাকে বলিও এই দুইটা চ্যানেলের মধ্যে তো হাজারটা ওয়ার্কশপ আছে, সো তুমি এতগুলো ওয়ার্কশপ কইরেও কুলাইতে পারবে না। তার মানে তোমার প্রথমে এইটা বাইর করতে হবে যে তুমি কোনটা পারো না, সেইটা বাইর করার পরে সেইটাকে তোমার ইমপ্লাই করতে হবে, সেইটাকে দিয়ে তোমার ওয়ার্কশপ গুলাকে স্ট্র্যাটেজাইজ করতে হবে। তাহলে তোমার ওয়ার্কশপ গুলো মানে তাহলে তোমার এফিকেসি বাড়বে। তাহলে তোমার অনেক ওয়ার্কশপ না দেখলেও হয়তো বা 10টা ওয়ার্কশপ দেখলেও 10টা তুমি একদম সলিড ওয়ার্কশপ দেখতেছো যেটা তোমাকে তোমার যে জায়গায় প্রবলেম আছে সেই জায়গাতে সাহায্য করবে। আচ্ছা, আর তুমি যদি আমাকে এটা বলো যে ভাইয়া আমি একদম নতুন, আমি আসলে আমার কোনো প্রবলেমই বাইরে হয় না, বা আমি এখন কোনো টুর্নামেন্টই হয় না, তাহলে আমি কি করব? কারণ আমার তো আসলে মানে 10টা মানে আপনি যে বলতেছেন 10টা বা 20টা রাউন্ড ডিবেট করো, আমি 10টা 20টা রাউন্ড এখনো ডিবেট করিনি, তাহলে আমি দেখবোটা কি? খুব সিম্পল রিপ্লাই হইতেছে যে কোনো একটা জায়গায় যাও, যে যেটা মন চায় সেটা দেখো, কারণ সবকিছু হেল্পফুল, কোনো কিছু যে আনহেল্পফুল এমন না। তার মানে ধরো তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট দেওয়াই শিখলা, তার মানে কোনো না কোনো ডিবেটে তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট ভালো করবা, তার মানে ওই পার্টটা তোমার ভালো হয়ে যেতেছে। বা কোনো একটা পার্টে যে তুমি অ্যাক্টর মোশন নিয়ে অ্যানালাইসিস করা শিখলা, তার মানে তোমার অ্যাক্টর মোশনের ডিবেটগুলো ভালো হবে। সো এটা করতে পারো। আরেকটা খুব সুন্দর পার্ট হইতেছে এইটা বাই করো, অনেক ডিবেট আছে হাই ফ্রিকোয়েন্সি ডিবেটস। সো হাই ফ্রিকোয়েন্সি ডিবেটস মানে কি? যেমন হইতেছে যে ধরো ফেমিনিজম নিয়ে ডিবেট হবেই, অ্যাক্টর অ্যানালিসিস নিয়ে ডিবেট হবেই,
তোমার সোশ্যাল জাস্টিস নিয়ে ডিবেট হবেই, সিজিএস সিস্টেম নিয়ে ডিবেট হবেই। তার মানে তুমি এই পার্টগুলো আইডেন্টিফাই করতে পারলেও ইম্পর্টেন্ট, আচ্ছা কোন কোনগুলো নিয়ে ডিবেট বেশি হইতেছে, আমি ওই সব রিলেটেড ওয়ার্কশপ আগে করব। এবং ওইগুলোর জন্য একটা ভালো জায়গা আছে যেটা আমি তোমাকে একটু পরে দেখাইতেছি। ইউরোপিয়ান ডিবেট ট্রেনিং ওয়ার্কশপ, এটাও সুন্দর। এটা আসলে অনেক অনেক না, মানে একটু পুরানো, এটা 2020 সালের প্রবাবলি। হ্যাঁ, বাট এটা আসলে অনেক, মানে এই পার্টটা আসলে অনেক বেশি, মানে অনেক ভালো একটা এখানে আসলে অনেক এক্সস্টিভ ভাবে অনেক কিছু আছে, এবং মানে ওয়ার্কশপ গুলো আসলে অনেক ভালো, দেখতে পারো। সো যেমন তুমি ধরো ডিবেটিং, আবার তুমি যদি ল্যাটিন আমেরিকানে ডিবেট করতে চাও তাহলে তুমি এটা দেখতে পারো। তারপরে আহ, কি বলে, রেজ এগেইনস্ট দ্য ডিবেট, এটা মানে টেকনোলজি নিয়ে তুমি ডিবেট করলে কি কি করতে পারো এগুলো দেখতে পারো। তুমি সোশ্যাল মুভমেন্টস নিয়ে যদি দেখতে চাও তাহলে সেগুলো দেখতে পারো। হ্যাঁ, এখানে যে পলিটিক্স এন্ড ডিবেটিং আছে এগুলোও তুমি দেখতে পারো। আহ, হ্যাঁ, মানে অনেক কিছুই আছে। তো এইটা অনেক বড়, মানে এখানে কয়টা ভিডিও আছে তারও তো দেখি 56টা ভিডিও, তো অনেক বড় আসলে একটা লিস্ট। বাট এটার একটা ক্যাভিয়ারটা হইতেছে যে এটা একটু পুরাতন। যেমন এই যে এইখানের ম্যাক্সিমাম জিনিসই 9 বছর আগে রেকর্ড করা। আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো কিন্তু একটু নিউ। সো এই পার্টটা কেন মানে ফ্ল্যাগ করতেছি আমি, এই পার্টটা ফ্ল্যাগ করার রিজন হচ্ছে ডিবেটের মেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সো ধরো মানে 5 বছর আগে যেভাবে ডিবেট হইতো সেম ভাবে এখন ডিবেট হয় না। সো এই পার্টটা আইডেন্টিফাই করতে পারাটা ইম্পর্টেন্ট, যে এখনকার মেটাতে কিভাবে ডিবেট হইতেছে, এবং সেইভাবে করে তোমার ডিবেট গুলাকে স্ট্র্যাটেজাইজ করা বা বানানো। যেমন ধরো সাপোজ তুমি ধরো এই ভিডিওটা দেখলা, মেকিং সেন্স অফ দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট উইথ আয়াল হাইতম্যান। আমি আসলে সরি, আমি কার নাম উচ্চারণ করতেছি, মানে উনি খুব ভালো একটা ডিবেটার, বাট আমি ওনার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারতেছি না। দ্য ইম্পর্টেন্ট পার্ট হিয়ার ইজ ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট কিন্তু এখনো রেলেভেন্ট, বাট এই ভিডিওটা স্ট্রিম হয়েছে 8 বছর আগে। সো 8 বছর আগে যে ইসরায়েল প্যালেস্টাইনের যে অবস্থা ছিল, এখন কিন্তু তার চেয়ে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট অবস্থা। তার মানে ওই ডিবেটটাতে যেভাবে, মানে ওই ওয়ার্কশপটার মধ্যে যেভাবে করে সবকিছুকে ক্যারেক্টারাইজ করবে, নেসেসারি না কিন্তু তুমি সবকিছুকে ডিবেটে এখন সিমিলারলি ইউজ করতে পারবা, বিকজ এখন তো আর আগের মতো অবস্থা নাই। কিন্তু তার মানে কি তুমি এটা দেখবা না? অবশ্যই দেখবা, দেখবা না কেন? এটা দেখতে পারবা এই কারণে, বিকজ তুমি তো তখন কম্পেয়ার করতে পারবে যে 8 বছর আগের অবস্থা কি ছিল এবং 8 বছর পরে এখন কি অবস্থা, তার মানে কি কি করা উচিত। এবং আরেকটা পার্ট হচ্ছে যে মানে হয়তোবা অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট অনেক কিছু তো সিমিলারও আছে, এবং অনেক কিছু কিন্তু ট্রেন্ড থাকে। যে মানে ইসরায়েল অ্যাজ এ স্টেট কেমন এটাকে বোঝা, যে ইসরায়েল অ্যাজ এ স্টেট সবসময় অনেক বেশি ডমিনেটিং ছিল। ও সবসময় চাইছে হইতেছে যে ওর আশেপাশে সারাউন্ডিং কে এমন ভাবে রাখা যাতে করে ও লাভবান হইতে পারে। তো এই পার্টগুলো তুমি তখনই বুঝতে পারবে, তখন তুমি আগেকার অবস্থা কি জানতে পারবা, বর্তমানের অবস্থা কি এগুলো জানতে পারবা। সো হ্যাঁ, মানে এটা একটা খুবই ভালো ওয়ার্কশপ প্ল্যাটফর্ম, বাট ক্যাভিয়ারটা হচ্ছে যে হ্যাঁ এটা অনেক আগেকার ইউজ করা, বাট স্টিল দেখতে পারো, দেখলে আসলে কোনো কিছু যায় আসে না। আবার যেমন এটা দেখাতে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে যে ডিবেটিং ক্রিমিনাল জাস্টিস, বিকজ ক্রিমিনাল জাস্টিসের অবস্থা আসলে, মানে ক্রিমিনাল জাস্টিসে তুমি যে আর্গুমেন্ট গুলো ইউজ করবা সেই আর্গুমেন্ট গুলো আসলে আগে যা ছিল বর্তমানেও তাই আছে। সো এটা আসলে খুব একটা চেঞ্জ আসতেছে না এখানে। সো এই ওয়ার্কশপ গুলো তুমি মানে দেখবা না, ব্যাপারটা এমন না, দেখো, বাট ওই যে ক্যাভিয়ারটা হইতেছে যে কোনটা আগে পরে একটু মাথায় রাখা এবং বর্তমান মেটা সম্পর্কে জানা। কারণ হয়তোবা আজ থেকে 10 বছর আগে ডেল্টা ওয়ার্ডটা ইউজ করা হইতো কিনা আমি জানি না, বাট বর্তমানে আসলে সব জায়গায় খালি ডেল্টা ডেল্টা ইউজ হইতেছে। আই এম নট সেইং ইটস আ ব্যাড ওয়ার্ড, আই এম জাস্ট সেইং যে মানে মানুষের কথা বলার বা মেটা চেঞ্জ হয়েছে, সো ওইভাবে করে আসলে একটু স্ট্র্যাটেজাইজ করাটা ইজ ইম্পর্টেন্ট। বেসিক্স অফ ডিবেট, এটা সম্ভবত রুমেন ম্যারিনভের একটা ওয়ার্কশপ। এইটাও একটা খুবই সেরা প্লেলিস্ট। এটা কেন দেখবা, এইটার একটা রিজন আছে। এটার রিজনটা হইতেছে যে এটা একে তো হইতেছে অনেক রিসেন্ট, তার মানে হইতেছে গত 1-2 বছর আগে বানানো, তার মানে এখানে সব পার্টগুলো খুবই ভালো ওয়ার্কশপের পার্ট। বাট সেকেন্ডারি এটা তোমাকে ট্রানজ্যাক্ট করতে অনেক সাহায্য করবে। কেন ট্রানজ্যাক্ট করতে সাহায্য করবে? বিকজ আমরা অ্যাজ ইএফএল স্পিকার্স, বা ইএফএল মানে হচ্ছে ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশ আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ না, আমরা ম্যাক্সিমাম টাইমস বাংলায় কথা বলি, তার মানে আমাদের ইংলিশে ট্রানজ্যাক্ট করতে সমস্যা হয়। সিমিলার একজন ডিবেটার হচ্ছে এই রুমেন, যে হচ্ছে নিজেও আসলে মানে ডিরেক্ট ইংলিশ স্পিকার না, সে আসলে নিজের দেশের ভাষা থেকে পরবর্তীতে অন্য ভাষায় শিফট করছে। সো ওর
ওর পার্টগুলো দেখলে তুমি অনেক কিছু তোমার নিজের সাথে রিলেট করতে পারবা, কিভাবে করে কোন একটা জিনিসকে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে করে একটা ডিবেটকে অ্যাপ্রোচ করা উচিত। যেমন তুমি একজন যে কিনা ইংলিশ যার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, ও যেভাবে করে একটা রিবাটাল দেয়, প্রবলি তোমার জন্য একদম ওর মতো ইফিসিয়েন্টলি রিবাটাল দেওয়া সম্ভব না। তার মানে ওর রিবাটাল ওয়ার্কশপটা তোমার এই জন্য দেখা ইম্পর্টেন্ট, কেননা ও তোমাকে এইটা বোঝাতে পারবে যে কিভাবে একটা ইএফএল স্পিকারের জন্য বা একটা ইএসএল স্পিকারের জন্য তুমি কেমনে করে তোমার কেমনে করে তোমার রিবাটালকে টেইলার করবা, যাতে করে তুমিও সেম অ্যামাউন্ট অফ স্পিকার পয়েন্টস অর্জন করতে পারো, বা সেম অ্যামাউন্ট অফ ভালো, মানে সেম ভালো মতো একটা রিবাটাল দিতে পারো, যাতে করে তুমিও ভালো স্পিক্স পেতে পারো বা তোমার টিম জিততে পারে। সো হ্যাঁ, এই পার্ট মানে ওরটা দেখলে কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট। ওরও একটা হাউ টু ইমপ্রুভ ইন ডিবেটিং আছে, এইটাও দেখতে পারো, যেখানে ও দেখাইছে যে কিভাবে করে অ্যাজ আ মানে একটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজের স্পিকার না হয়েও কিভাবে করে ডিবেটে ভালো করতে পারে, এবং এইটা বাদেও মানে আরো কিভাবে করে ওর ডিবেটে হেল্প করছে। তুমি মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে দেখতে পারবা। এই ওয়ার্কশপটা মানে আর একটা ইম্পর্টেন্ট কারণ হইতেছে যে এরকম ওয়ার্কশপ আসলে আমি বাংলাদেশে দেখি না। মানে বাইরে কিন্তু দেখবা যে হাউ টু ইমপ্রুভ ইন ডিবেটিং এইগুলা নিয়ে অনেক ওয়ার্কশপ হয়। মানে এইটা তোমাকে আসলে আর্গুমেন্ট বানানো শিখাইতেছে না, বাট এটা তোমাকে এটা শিখাইতেছে কেমনে করে তুমি নিজে থেকে আর্গুমেন্ট বানানো নিজে শিখতে পারবা। এবং এই পার্টগুলো ক্রুশাল, বিকজ সবসময় তো সবার কোচ নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে না, বা অনেক সময় অনেক ইউনিভার্সিটির বা অনেক স্কুল কলেজের এরকম অ্যাবিলিটি থাকে না। সো এটা জানতে পারাটা বা এটা ইউজ করতে পারাটা ইজ ইম্পর্টেন্ট। লাস্ট একটা আছে ডিজিটাল ম্যাটার ফাইলস। এইটা আরেকটা সুন্দর জায়গা। এইটা এই কারণে ইম্পর্টেন্ট বিকজ এখানে দেখবা অনেক কিছু যেটা তুমি তোমার ম্যাটার ফাইলে অ্যাড করতে পারো সেরকম জিনিসপাতি দাও। যেমন ইস্টার্ন ইউরোপের ব্যাপারে এখানে একটা ওয়ার্কশপ আছে, এখানে পেরু এন্ড নার্কোটিক্স নিয়ে তোমার একটা ওয়ার্কশপ আছে, সোশ্যাল জাস্টিস নিয়ে ওয়ার্কশপ আছে, অ্যাডভান্স প্রিন্সিপাল আর্গুমেন্টস আছে, তারপরে রিলেশনশিপের ডিবেট তুমি কেমনে করে করবা। এগুলো কিন্তু অনেক সময় আসে রিলেশনশিপ নিয়ে ডিবেট হতেছে, লাইক মানে কে কার রিলেশনশিপ নিয়ে কি রকম অবস্থায় আছে এইটাও ডিবেট করার যে একটা টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সিটা তো তুমি আসলে একটা বিশাল বড় মানে নিয়ে পড়লে পারবা না। মানে এটা তো আসলে তোমার জানতে হবে যে ওই ডিবেটগুলোতে মানে এক একটা মানুষের রিলেশনশিপে এক এক রকমের প্রবলেমস আছে, বাট ওইটা তো 10টা প্রবলেমস নিয়ে 10টা টক্সিক রিলেশনশিপ নিয়ে আলোচনা করে ডিবেটে তুমি জিতবা না। তোমার জিতার জন্য কিছু কেস পয়েন্ট আছে বা কিছু বুলেট পয়েন্টস আছে যেগুলো তোমার ইউজ করতে হবে, না ইউজ করলে তুমি আটকায় যাবা। সো এইখান থেকে যেমন আফ্রিকাকে নিয়ে তুমি কিভাবে করে চিন্তা করবা যে আফ্রিকা ইজ নট আ কান্ট্রি, এটা বুঝতে হবে যে আফ্রিকাকে নিয়ে যখন আমরা ডিবেট করি আমরা কিন্তু গণহারে বলে দিই যে আফ্রিকা হইতেছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাট আফ্রিকার মধ্যেও কিন্তু অনেক ডিভিশন আছে, এবং মানে গরিবেরও গরিব আছে, এটাও তোমার অনেক সময় প্রুফ করা লাগতে পারে। আমি ওই খারাপ অর্থ বলতেছি না, বাট মানে অনেক কান্ট্রি আসলে অনেক মানে পোভার্টির একদম বাজে অবস্থায় আছে, আবার অনেক কান্ট্রি অ্যাভারেজলি ভালো আছে। তো আফ্রিকা নিয়ে ডিবেট করার সময় কিভাবে করে তুমি ডিবেটকে সেট আপ করবা, এইগুলা তুমি এখান থেকে জানতে পারো, এই ম্যাটার মানে এখান থেকে নিয়ে। তারপরে এখানে আরো জেন্ডার এন্ড ফেমিনিজম আছে, এখানে মিডিয়া আছে, মিডিয়া নিয়ে অনেক ডিবেট হয়, মিডিয়া সম্পর্কে জানতে পারো। অ্যানিমাল রাইটস এর কিছু ডিবেট আছে, অ্যানিমাল রাইটস এর ডিবেটগুলো এই কারণে দেখাটা ইম্পর্টেন্ট বিকজ যদিও এই অ্যানিমাল রাইটস নিয়ে বাংলাদেশে খুব একটা ডিবেট হয় না, বাট স্টিল বাইরে অনেক সময় এটা নিয়ে অনেক ডিবেট হয়। যেমন এবার ওয়ার্ল্ড অ্যানিমাল রাইটস নিয়ে একটা ডিবেট আসছে, অ্যানিমাল রাইটস নিয়ে না আসলে অ্যানিমাল নিয়ে একটা ডিবেট আসছে, যে আচ্ছা প্রবলেমটা অ্যানিমাল রাইটস নিয়েই, মানে ওয়ার্ল্ডস এর পার্শিয়াল অক্টো ফাইনালস তোমরা যদি আমি দেখাই দিই একটু, তোমরা দেখো WUDC 2026 ট্যাব, মোশনস ট্যাবে যদি যাও তাহলে এই যে পার্শিয়াল ডাবল অক্টো ফাইনালস, এটা হচ্ছে এই বছরের WUDC। যারা WUDC কি জানো না, এটা হইতেছে যে ডিবেটার ওয়ার্ল্ড কাপ। সো ইউনিভার্সিটি লেভেলের ডিবেট হলো সবার, মানে যেমন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ থাকে, ফুটবলের ওয়ার্ল্ড কাপ থাকে, সেরকম একটা ডিবেটের ওয়ার্ল্ড কাপ। সো এখানে একটা পার্শিয়াল ডাবল অক্টো ফাইনালস এর মোশন ছিল হইতেছে যে পার্শিয়াল ডাবল অক্টো ফাইনালস মানে হইতেছে রাউন্ড অফ 32 প্রবাবলি। সো এখানে মোশনটা ছিল যে দিস হাউস বিলিভস দ্যাট ডোমেস্টিকেশন হ্যাজ ডান মোর হার্ম দেন গুড ফর নন হিউম্যান অ্যানিমালস, পেটস, লাইভস্টকস। মানে বেসিক্যালি হইতেছে ডোমেস্টিকেশন মানে হইতেছে যে গৃহপালন, মানে গৃহপালিত মানে পশু পাখিদের গৃহপালন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাকে নিয়ে একটা ডিবেট হয়েছে। সো এই ডিবেটগুলো কিন্তু হয় এখন, এই ডিবেটগুলো কিন্তু অনেক লেস কমন বাংলাদেশে, বা লেস কমন বলতে হয়ই না প্রবাবলি, বাট স্টিল এটা তোমার জানতে হবে বিকজ তুমি যদি পরবর্তীতে কোনো একটা সময় ওয়ার্ল্ডস করতে চাও, বা তুমি যদি WSCC করতে চাও, যে তুমি ধরো ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ করতে চাও, তখনকার জন্য তোমার এটা জানা ইম্পর্টেন্ট। সো এটা একটু জানা রাখাটা ভালো। এছাড়াও এখানে হাউ টু উইন ন্যারেটিভ ডিবেটস আছে, হাউ টু উইন ডিবেটস বাই উদয় কিমাত আছে। উদয় কিমাত হচ্ছে এই বছরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর এটা দেখতে পারো যদি দেখতে ইচ্ছা করে। তারপরে আর মানে এখানে আরো অনেক কিছু আছে আসলে চাইলে দেখতে পারো, যেমন ব্লক চেইন নিয়ে আছে, প্রিন্সিপালস এন্ড ফিলসফি আছে, নেপালি পলিটিক্স আছে। মানে যেমন বাংলাদেশের যেমন এইবার যেহেতু ডিবেটে বাংলাদেশ মানে বাংলাদেশি পলিটিক্স নিয়ে বা আওয়ামী লীগ নিয়ে মোশন আসছে, কোনো জায়গায় নেপালি পলিটিক্স নিয়েও ডিবেটে মোশন আসতে পারে। সো এগুলো দেখে রাখাটা ইম্পর্টেন্ট।
আইআর নিয়ে এখানে অ্যাপ্লাইং রিয়েলিজম টু আইআর, এইটাও একটা ভালো ওয়ার্কশপ, এটা দেখতে পারো। বিকজ আইআর এর মানে পৃথিবীতে যে 193টার মতো দেশ আছে, 193 না কয়টা আমি ঠিক শিওর না এক্সাক্ট নাম্বারটা, বাট ওই রকম ওই রেঞ্জেই। তো সব করে দেশ সম্পর্কে তো তোমার জানা মানে ফিজিক্যালি পসিবল না, আনলেস তুমি মানে আইআর নিয়েই তোমার মেজর করতেছো ইউনিভার্সিটিতে, মানে তখন হয়তো তুমি জানতে পারো, বা তখনও জানা আসলে কতটা ফিজিবল আই ডোন্ট নো। বাট মানে এই তখন তুমি যদি না জানো তাহলে তুমি কিভাবে করে করবা, তখন তুমি হচ্ছে এইখান থেকে মানে এটা দেখলে তুমি যেটা করতে পারো, রিয়েলিস্টিক্যালি একটা ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করে সেই হিসাবে কেমনে করে তুমি আর্গুমেন্ট বানাতে পারো সেটা তুমি করতে পারো। ক্রিমিনাল জাস্টিস তো খুব মানে হাই ফ্রিকোয়েন্সি ডিবেট হয়, মানে বারবার এই ক্রিমিনাল জাস্টিস নিয়ে মোশন আসে। তো এইটা করাটা মানে খুব জেনারেলি করা উচিত আর কি। তোমার বিগ টেক নিয়ে করা উচিত। বিগ টেক মানে হইতেছে ধরো মেটা মানে ফেসবুক, তারপরে গুগল, তারপরে হচ্ছে আর কার কথা বলতে পারো, ওপেন এআই এর কথা বলতে পারো, মানে এরকম বড় বড় টেক কোম্পানিগুলোকে নিয়ে তুমি কেমনে ডিবেট করবে, এখানে এটাও আছে, এটাও দেখে ফেলাটা ভালো ইম্পর্টেন্ট। সো ইয়া, স্পোর্টস নিয়ে দেখতে পারো। হ্যাঁ, এখানে মোটামুটি যা আছে দেখতে পারো, এগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিসপাতি। আমি আর এখানে আগাইলাম না, এটাই পর্যন্তই রেখে দিলাম। ইয়েস, সো এই পর্যন্তই ছিল কি কি ওয়ার্কশপ দেখবা। আচ্ছা, এখানে কোন কোন চ্যানেল তুমি ফলো করবা এইটাও আমি একটা পার্ট রাখছি, এই পার্টটাও ইম্পর্টেন্ট। এই পার্টটা হচ্ছে তুমি রায়ান ল্যাফার্টিকে ফলো করতে পারো। রায়ান ল্যাফার্টি ইজ প্রবাবলি দ্য গোট। ও হচ্ছে গত বছরের WUDC চ্যাম্পিয়ন ছিল, এবং ওর চ্যানেলটা তুমি কেন ফলো করবা একটু দেখাই, ওর চ্যানেলে কি আছে। ওর চ্যানেলটা বেসিক্যালি তুমি ম্যাটারের জন্য ফলো করবা। ম্যাটার বলতে কি, ওর চ্যানেলে অনেক ভিডিওস নাই, লিমিটেড অ্যামাউন্ট অফ ভিডিওস আছে, বাট এই লিমিটেড অ্যামাউন্ট অফ ভিডিওস আর মানে প্রত্যেকটা এক একটা জেম ভিডিওস। সো তুমি এখানে আমেরিকান পলিটিক্স নিয়ে জানতে পারবা, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে প্রায় একটা 3 ঘন্টার লেকচার আছে। এই 3 ঘন্টার লেকচারকেও তুমি যদি অ্যাবজর্ভ করতে পারো, মোটামুটি মানে তোমার ডিবেট চলে যাবে। তারপর আমার এবিপিতে অনেক হেল্প করছিল রিলিজিনের ওয়ার্কশপটা, বিকজ আমি রিলিজিনের ওয়ার্কশপটা করার পরে এখান থেকে অনেক আর্গুমেন্ট ইউজ করি, এবং ইন জেনারেল আমি আসলে পুরোটাই কমপ্লিট করে গেছিলাম প্রবাবলি এবিপির আগে। সো এই নতুন 4টা ভিডিওর বাদে বাকি যে কটা ভিডিও আছে আমি এগুলো এবিপির আগে দেখে গেছিলাম, এবং এগুলোকে আমি অনেকগুলো স্টক আর্গুমেন্ট হিসেবে ইউজ করছিলাম। সো এটা একটা প্রবাবলি দি বেস্ট ওয়ার্ক, মানে দি বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ইউজ, বিকজ এখানে অনেক ম্যাটার পাবা তুমি। পরবর্তীতে এখানে লুইজি আছে, লুইজিটা তুমি ফলো করতে পারো এই কারণে বিকজ লুইজির চ্যানেলে আসলে অনেক রকমের ভিডিও আছে, বাট তুমি জেনারেলি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওর এখানে ভিডিওগুলো শর্ট, এবং ওর এখানে ভিডিওগুলো তুমি শুনলে স্ট্র্যাটেজিতে অনেক হেল্প করবে। সো দেখতে পারো, আমি মাঝে মধ্যে দেখি, আমি মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় এটা কানের মধ্যে দিয়ে চলতে থাকে, আমি শুনতে থাকি, কথা ভালো লাগে শুনতে। সো এইটা দেখতে পারো। পরে আছে হচ্ছে অ্যান্ডি কুলিনান, এইটা খুব, ওর চ্যানেলটা খুবই ভালো একটা চ্যানেল। ওর এখানে খুব বেশি ভিডিওস নাই। অ্যান্ডি কুলিনানকে এটা ইন্ট্রোডাক্ট যদি করে দিই তোমাদের, তোমরা যদি না জানো, ও হচ্ছে ইউরোপিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপ যেটা আছে ইউডিসি সেটার চ্যাম্পিয়ন, এবং হচ্ছে সাথে ও এবিপি চ্যাম্পিয়ন, মানে এশিয়ান, মানে আমি যে এই বছর যে এবিপিটা করলাম সেই এবিপির ও চ্যাম্পিয়ন। এবং ও বিশ্বের প্রথম মানুষ যে কিনা 2টা কন্টিনেন্টে 2টা চ্যাম্পিয়নশিপ জিতছে, একটা ইউরোপে এবং একটা এশিয়াতে। সো ওর চ্যানেলে বেশি ভিডিও নাই, কয়টা 7টা ভিডিও আছে, 7টাই খুবই ভালো ভালো ভিডিও, আমি সবগুলাই দেখছি প্রবাবলি। মনে হয় একটা দেখিনি, WSDC থেকে বিপি তে কেমনে শিফট করে, এটা দেখিনি। এটা বাদে বাকিগুলো দেখছি। এখানে রিবাটাল থিওরিটা আমার কাছে খুবই ভালো লাগছিল। পলিসি ওয়েল ডান, ব্ল্যাক মার্কেট এটাও দেখতে পারো, ব্যাকল্যাশ, এগুলো সব মানে বেসিক স্টক আর্গুমেন্ট, এগুলো দেখতে পারো। এবং এটা দেখতে তুমি বুঝতে পারবা যে তোমার স্টক আর্গুমেন্ট এবং একটা চ্যাম্পিয়ন ডিবেটারের স্টক আর্গুমেন্টের মধ্যে কি আকাশ পাতাল ডিফারেন্স আছে। মানে আমরা জাস্ট বলে দিই যে এই পলিসি করলে ব্যাকল্যাশ হবে, বাট ওর ব্যাকল্যাশ কিভাবে করে আর্টিকুলেট করে, কিভাবে করে ফ্রেম করে ব্যাকল্যাশকে, কিভাবে করে ও মানে ইম্প্যাক্টসে পৌঁছায়, তুমি দেখলে হয়রান হয়ে যাবে, যে বা পাগল হয়ে যাবে যে আসলে কেমনে করে এটাকে ইউজ করতেছে। সো এই পার্টগুলো ইম্পর্টেন্ট, বিকজ তুমি তখন এই জিনিসগুলোকে রেপ্লিকেট করলে তোমারও স্পিচেস ভালো হবে। সো ইয়া, পরে এরপরে আছে রুমেন ডিবেট। রুমেনটা আগেই দেখাইছি আমি তোমাদেরকে, ওই যে ওই চ্যানেলটাই কি বলে, ওই যে একটু আগে দেখেছিলাম যে এইটা। তো সো এটা একটা ভালো চ্যানেল, এটা তুমি দেখতে পারো। এখানে আসলে এখানে অনেক কিছু খুবই ভালো। সো ইউজ ইট। মানে এখন কাহিনী হচ্ছে আমি তোমাকে যা যা দেখাইছি তাও কিন্তু আসলে অনেক জিনিসপাতি। সো এই অনেক জিনিসপাতিকে তুমি সব দেখা লাগবে বা আজকেই সব শেষ করে ফেলতে হবে এমন না। টেক ইউর টাইম, বাট এক্সপ্লোর করো। ইউটিউবকে এমন ভাবে ইউজ করো যে ইউটিউব থেকে তুমি দুনিয়ার মানে অনেক কিছু অ্যাবজর্ভ করবা স্পঞ্জের মতো। এরপর তুমি কিভাবে করে ইউজ করবে এটা তোমার ব্যাপার, বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বাট এই 10টা চ্যানেলে তুমি যদি মানে 10টা চ্যানেলে যদি তুমি 10%ও কভার আপ করতে পারো, আমি প্রিটি শিওর তুমি নেক্সট 15 দিনের মধ্যে একটা মানে একদম বিলো অ্যাভারেজ ডিবেটার থেকে একটা অ্যাভারেজ ডিবেটার হয়ে যাবে, বিকজ দিস আর গুড চ্যানেলস এবং গুড থিংস। স্ট্রাকচারাল রিজনস এর আরেকটা রিজন আছে, স্ট্রাকচারাল রিজন থেকে তুমি অনেক ডিবেট দেখতে পারবা। স্পেশালি স্ট্রাকচারাল রিজনস এর তুমি যদি
লাইভ সেকশনটাতে যাও, লাইভ সেকশনটাতে এই বছরের WUDC যেটা হয়েছে সেই WUDC সব কটা রাউন্ড আছে। সো এইখান থেকে প্রবাবলি শুরু, এই যে এখান থেকে শুরু, রাউন্ড 1 থেকে শুরু ওপেন গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত যতগুলা ডিবেট হয়েছে এই পর্যন্ত সব কটা ডিবেট আছে। তো বর্তমান ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপে কি কি রকমের ডিবেট হয়েছে সব তুমি এখান থেকে দেখতে পারো। এগুলো ইম্পর্টেন্ট। এবং এটা আরেকটা সুন্দর পার্ট হইতেছে যে বাঙালি অ্যাডসকোররা আসলে অনেক সময় একটু লেজিনেসের থেকে স্টক ডিবেট তুলে দেয়, বা WDC বা স্টক ডিবেট WDC কেন অনেক জায়গা থেকেই দেখবা বিদেশি অনেকগুলো টুর্নামেন্টের বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মোশন কপি করা হইতেছে। বা এটা শুধু বাংলাদেশে না, এটা সব জায়গায় হয়। মানে ম্যাক্সিমাম টুর্নামেন্টে দেখবা যে, এবং ম্যাক্সিমাম জিনিস তো আসলে 10টা-12টা কি বলে থিমের আন্ডারেই হয়। তো তুমি যদি এগুলো দেখে ফেলো, এগুলো তোমাকে আসলে অনেক হেল্প করবে। এরপরে কি আছে? আচ্ছা আচ্ছা এরপরে প্যাসিভলি লিসনিং টু ডিবেট মাল্টিপল টাইমস, এটা কেন ইম্পর্টেন্ট? আমি যদি তোমাকে বলি যে এখন থেকে 10টা ডিবেট দেখো, এবং 10টা ডিবেটের মধ্যে একদম 10টা ডিবেটকে এমন ভাবে দেখবা যেটা হইতেছে যে কিভাবে বলা যায়, মানে তুমি সব নোট ডাউন করবা, একদম টুর্নামেন্টে যেমনি অ্যাড স্কোরিং করো সেমনি করে সব নোট ডাউন করে করে শিখবা, তারপরে আবার নিজে আলাদা করবা। এটা খুবই রিগরাস একটা জিনিস এবং এটা খুবই টাফ। এটা আসলে করা যায় না, বিকজ লেটস ফেস ইট, মানে তোমরা যারা স্কুল কলেজে আছো, তোমাদের পড়াশোনা আছে, তোমাদের সামনে SSC HSC আছে, এবং তোমাদের অনেক কষ্ট করা লাগবে ওইটার জন্য। ডিবেট তো জাস্ট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কারিকুলামকে ভালো রেখে তারপরে তো তুমি এটা করবা। সো ওইটা করতে গেলে আসলে তোমার জন্য পসিবল না। বা তুমি যদি ধরো ইউনিভার্সিটিতেও কেউ থাকো এখানে, তার জন্য এটা করাটা টাফ হয়ে যাবে, বিকজ তুমি তো আসলে মানে অন্য কাজ আছে। আমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বললে আমার প্রত্যেক দিন এসে একটা করে ল্যাব রিপোর্ট লেখা লাগতেছে, প্রতি উইকে 2টা করে কুইজ দেওয়া লাগতেছে, মিড দেওয়া লাগতেছে, অনেক কিছু করা লাগতেছে। বা আমার অন্য মানুষকে আমি ঘুরতে যাইতেছি, আমি বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, খেলতে যাইতেছি, মানে কত কিছু হইতে পারে। তো তুমি বসে বসে সব ডিবেট লিখবা টিকবা, এইটা আসলে পসিবল হয় না। রাদার যেটা তুমি করতে পারো, এবং যেটা আমি রিসেন্টলি করা শুরু করছি, সেটা হইতেছে যে কানের মধ্যে একটা হেডফোন লাগাবা, হেডফোন লাগা একটা ডিবেট ছাড়বা, ছেড়ে শুনতে শুনতে থাকবা। প্রথম দিকে হয়তো তুমি কিচ্ছু বুঝবা না, এবং বুঝাটা ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট পার্টটা হইতেছে তোমার মাথার মধ্যে কিছু একটা ক্যাচ করা, যে আচ্ছা ও এই পার্টটা বলছে, এই পার্টটা বলার পরে ও জিতছে, তার মানে এই পার্টটা ইম্পর্টেন্ট। এরপর এটা মাল্টিপল টাইমস তুমি কেন শুনতে থাকবা? বিকজ মাল্টিপল টাইমস শুনতে থাকলে, যেমন তুমি ধরো একটা টেইলর সুইফটের গান তুমি কি বসে বসে কোনোদিন মুখস্থ করছো? বা তুমি যে কারো গান ধরো, কার গান, জেমসের গান তুমি কি বসে মুখস্থ করছো? না। বাট তুমি তো প্রবাবলি জেমসের যে জেমসের গান শোনো, বা যে যে কারো গানই শোনো, বা তাহসানের গান শোনো, বা যারই গান শোনো, তুমি একদম মানে মুখস্থ বলে দিতে পারো। কেন পারো? তুমি তো আর বসে বসে ওর গান মুখস্থ করো নাই, বা ওর লিরিক্স তুমি মুখস্থ করো নাই। তুমি কি করছো? তুমি এতবার রিপিটেটিভ ভাবে ওর গানটাকে শুনে ফেলছো যে ওটা তোমার মাসল মেমোরিতে চলে আসছে, এবং তোমাকে ওটা বলার সাথে সাথে তুমি বলতে পারো যে ওর গানের এটা একটা লিরিক্স। ডিবেটের ক্ষেত্রে কাইন্ড অফ এরকম হইতে পারলে জিনিসটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে, যে তুমি বারবার জিনিসটা শুনতে 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 একটা পর্যায়ে এমন চলে আসছে যে তোমার মাসল মেমোরিতে চলে আসে, তুমি মোশন দেখলে বলে ফেলতে পারো যে এই আর্গুমেন্টটা দেওয়া হয়েছিল, ওই আর্গুমেন্টটা দেওয়া হয়েছিল এইটার। আচ্ছা, এখন তুমি কোন ডিবেটগুলো দেখবা? সিম্পল আনসার হইতেছে ওয়াচ এনি অ্যান্ড অ্যাজ মাচ ডিবেট অ্যাজ ইউ ক্যান ফ্রম ইউটিউব। ইউটিউবে হাজারটা ডিবেট আছে, মানে ম্যাক্সিমাম ডিবেট টুর্নামেন্টস এর ডিবেটই করা হয়, বাংলাগুলো না হলেও ইংলিশগুলো হয়, যে রেকর্ড করা হয়, এবং রেকর্ডিং থেকে অনেক কিছু শিখা যায়। তুমি যত ভালো ডিবেটারের ডিবেট দেখবে, তত বেশি ভালো ভালো জিনিস শিখবা, তত বেশি ভালো স্ট্র্যাটেজি শিখবা, তত ভালো আর্গুমেন্টেশন অ্যানালাইসিস এগুলো শিখতে পারবা। কাহিনীটা হইতেছে যে, যেমন তোমাকে আমি স্ট্রাকচারাল রিজনিংস এর জায়গায় কি দেখালাম, WUDC সব কয়টা ডিবেট আছে। সিমিলারলি তুমি স্ট্রাকচারাল রিজনিংস এর মতো আরো অনেক মানুষের চ্যানেলস আছে, যেখানে দেখবা অনেক অনেক রকমের ইসা আছে, ডিবেটের ব্যাপারে জিনিসপাতি আছে। তুমি যদি ওটা দেখতে থাকো, যত বেশি দেখবো তত ভালো। এবং আমি আবার বারবার এই যে এমফাসিস করতেছি, সবসময় বসে বসে নোট ডাউন করতে হবে এরকম এই চিন্তা করে ডিবেটটা দেখো না। ডিবেটটাকে গান যেমনি করে তুমি চিন্তা করো, অন্য করে দেখতে থাকো, বাট অ্যাবজর্ব করার চেষ্টা করো যে কি বলতেছে কি বলেনি। স্টিল আমি তোমাকে একটা রিসোর্স দিব, যে রিসোর্সটা এইখানে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোথা থেকে তুমি ভালো ডিবেট দেখতে পারবা। এইখানে হচ্ছে এইটা, ইফ আই এম নট রং, এইটা হচ্ছে রায়ান ল্যাফার্টির বানানো। রায়ান ল্যাফার্টি হচ্ছে যার কথা বলছিলাম, যে লাস্ট বছর মানে এই বছরের আগের বছরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যে তার মানে হচ্ছে 25 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সে হচ্ছে একটা লিস্ট বানাইছিল, যে লিস্টের মধ্যে অনেক রকমের ডিবেট দেওয়া আছে, যে যেমন এখানে আমি তোমাকে বলি, যেমন ওভারঅল ভালো ডিবেট সম্পর্কে এখানে কিছু বলা আছে, কোন কোন স্পেসিফিক পজিশন যেখানে ভালো সেটা দেওয়া আছে, যেমন ওপেনিং হাফ ভালো বা ক্লোজিং হাফ ভালো, ওপেনিং অপোজিশন ভালো, ক্লোজিং গভর্নমেন্ট ভালো, এগুলো নিয়ে বলা আছে। সেই সব ডিবেট তুমি দেখতেছো। ইকোনমিক্স নিয়ে অথবা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে, আইআর নিয়ে কি কি ভালো ডিবেট আছে সেখানে লিস্ট করা, পলিটিক্স বা ক্রিমিনাল জাস্টিস নিয়ে কি কি ভালো ডিবেট আছে সেটা লিস্ট আউট করা, ফেমিনিজম বা সোশ্যাল জাস্টিস নিয়ে কি কি আছে সেটা লিস্ট আউট করা, মোরালিটি নিয়ে কি কি ভালো ডিবেট আছে সেটা
ইয়ে করা। কোন ধরো তুমি একটা স্পেসিফিক পজিশন নিয়ে জানতে চাও, তুমি পিএম নিয়ে ভালো করতে চাও, তাহলে পিএম নিয়ে দেওয়া বা এলও নিয়ে দেওয়া, ডিপিএম ডিএলও নিয়ে দেওয়া, গভর্নমেন্ট হুইপস, অপোজিশন ইয়ে মেম্বার অফ গভর্নমেন্ট, মেম্বার অফ অপোজিশন নিয়ে দেওয়া, হুইপস দিয়ে ভালো ডিবেট দেওয়া, আমেরিকান আচ্ছা এটা আপদা প্রবাবলি তোমাদের কারোই লাগবে না, বাট চাইলে দেখতে পারো। আপদা হচ্ছে আমেরিকান একটা স্টাইল অফ ডিবেটিং, দেখতে পারো যদি মন চায় আসলে। বাট এইটা এই লাস্টের এইটুকের চেয়ে উপরের গুলা বেশি ইম্পর্টেন্ট, বাট দেখতে পারো। হ্যাঁ, এখানে অনেক ডিবেট আছে যেগুলো ভালো ডিবেট, সো এইগুলাও দেখতে পারো আসলে, এইগুলা থেকেও অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ, তো তুমি যদি ডিবেটের লিস্ট চাও, ডিবেটের লিস্ট হতেছে এটা, কোন কোন ডিবেট দেখতে চাও, এটা একটা ভালো লিস্ট টু ওয়াচ। নেক্সট, আচ্ছা, ডু ইট অ্যাক্টিভলি টু, এটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে এতক্ষণ আমি তোমাকে বললাম যে প্যাসিভলি ডিবেট দেখো, এটা অ্যাক্টিভলিও করতে হবে। অ্যাক্টিভলি কোনগুলোর ক্ষেত্রে করবা? যেসব ডিবেট তুমি শোনার পরে মনে হচ্ছে যে না এই ডিবেটটা ভালো ডিবেট, বা তুমি তো আইডেন্টিফাই করতে, ধরো ওয়ার্ল্ডস এর ফাইনালে যে ডিবেটটা হয়েছে সেই ডিবেটটা অবশ্যই একটা ভালো ডিবেট প্রবাবলি, বা যে কোনো টুর্নামেন্টের আউটকামস এর যে ডিবেটগুলো হইতেছে সেই ডিবেটটা প্রবলি ভালো ডিবেট। তার মানে তুমি এটাকে একবার প্যাসিভলি শোনার পরেও ওখান থেকে কিছু কম্পোনেন্ট তোমার অ্যাবজর্ব করা লাগবে ভালোভাবে, যাতে দেখে তুমি ভালো করতে পারো। বাট ওই তো তোমার মানে তোমার হাতে তো 10টা ডিবেট অ্যাক্টিভলি শোনার সময় নাই, বাট একটা ডিবেট তো ভালো মতো শোনার সময় আছে। তো তুমি যদি সপ্তাহে 2টা মানে একটা বা 2টা ডিবেটও শুনো, ওইটা অ্যাক্টিভলি নোট ডাউন করো, ওইটাও তোমার কাজে লাগবে। তো প্রথম প্রথম এমফাসিসটা হচ্ছে তুমি প্যাসিভলি দেখো, বাট প্যাসিভলি দেখার পরে একটা পর্যায়ে পরে তোমার ভালো করার জন্য কিছু কিছু সময় তোমার অ্যাক্টিভলিও মানে দেওয়া লাগবে। বাট ওই যে অ্যাক্টিভলি তো তুমি সারাক্ষণ দিতে পারবে না, কিভাবে করে দিবা সেটার প্রসেসটা হইতেছে যে তুমি ভালো ডিবেট আইডেন্টিফাই করো, ভালো ডিবেটে তুমি বেশি করে সময় দাও। বা তুমি আরেকটা পার্ট হচ্ছে এইটুকু আইডেন্টিফাই করতে পারা যে ওই ডিবেটটাতে কে জিতছে। ট্যাব তো খুব অ্যাভেলেবল, ট্যাব খুঁজো, ট্যাব খুঁজে দেখো যে কে ওই ডিবেটটা জিতছে, যে ওই ডিবেটটা জিতছে সেই ডিবেটটাকে তুমি ইয়ে করো, কি বলে সেই ওই পজিশনের কি কি কথা বলছো ওইগুলো তুমি ধরো একটা ডিবেটে ওজি জিতছে আর আর সিও জিতছে, তো তুমি ওজি আর সিওর আর্গুমেন্ট গুলাকে খাতায় লিখে রাখো বা তোমার ডক ফাইলে লিখে রাখো, তাহলে এটা তোমাকে অনেক হেল্প করবে, বিকজ তখন তো তুমি ওটাকে ইউজ করতে পারবা নিজের সুবিধার জন্য পরবর্তীতে কোথাও। তো কিছু কিছু সময় তোমার অ্যাক্টিভলিও শুনতে হবে, এটা আসলে কিছু করার নাই, বাট শুনলে এটা তুমি লাভবানই হবে আসলে, কখনো মানে ক্ষতি তোমার হবে না আসলে। আচ্ছা, এখন আসা যাক ম্যাটার ফাইলসে, আমরা প্রবলি লেকচারের শেষের দিকে আছি। ম্যাটার ফাইলস বলতে কি বোঝায়? ম্যাটার ফাইলস মানে হইতেছে যে একটা বেসিক্যালি একটা বই বা একটা খাতা, যেই খাতার মধ্যে বা যেই বইয়ের মধ্যে তুমি তোমার জানা যত রকমের আর্গুমেন্ট আছে, যত রকমের স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি অনেকে ইনক্লুড করে অনেকে ইনক্লুড করে না, এটা ইচ্ছা আসলে, বা যত রকমের থিমস আছে ডিবেটের, যত রকমের স্টক আর্গুমেন্টস আছে সব তুমি লিখে রাখতেছো। এটা রিজনটা হইতেছে, এবং এই রিজনটা খুবই খুবই ক্রুশাল রিজনটা হইতেছে যে তুমি যদি বিপি করো তার মানে তুমি প্রেপ টাইম পাচ্ছ 15 মিনিট, তুমি যদি এপি করো তোমাকে ম্যাক্সিমাম জায়গায় 20 থেকে 30 মিনিট দিবে, কিছু কিছু জায়গায় 1 ঘন্টাও দেওয়া হয়। সো 1 ঘন্টা বাদে বাকি যে টাইমটা মানে 15 থেকে 20 মিনিট যে টাইমটা, এই টাইমটা আসলে খুবই সামান্য টাইম, এবং এটার মধ্যে আসলে তুমি মানে জিনপরি না হইলে আসলে তুমি কেমনে করে 15 মিনিটের মধ্যে সবকিছু মাথা থেকে বাইর করবা, এটা একটু টাফ। করা যায় না এমন না, আগেন মানে আমি একটু এক্সাজারেট করে জিনপরি বলছি, বাট মানে করা যায়, বাট এটা টাফ। সো এটা না, এটা করাটা কিভাবে সুবিধা করবা, তুমি কোনো লিখে রাখলা একদম স্টক কেস গুলা বা স্টক আর্গুমেন্ট গুলা, যেটাকে তুমি তোমার ডিবেটের মাঝখানে তুমি একটু খাতা পাত্র উল্টায় দেখলা যে আচ্ছা ওখানে কি লিখছিলাম, ওইটাকে তারপরে তুমি তোমার ডিবেটে ইনকর্পোরেট করাটা ইম্পর্টেন্ট। তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই কার ম্যাটার ফাইল ফলো করবো বা নর্মালি কার ম্যাটার ফাইল দেখতে পারো, রায়ান লাফার্টের ম্যাটার ফাইল আছে, খুঁজলেই পাবা, খুবই ভালো একটা ম্যাটার ফাইল, প্রবলি দি গোটেড ম্যাটার ফাইল আউট দেয়ার রাইট নাও। সো দেখতে পারো ওইটা আসলে তার মানে তোমার কষ্ট করা লাগলো না, তুমি আসলে আরেকটা মানুষের ম্যাটার ফাইল থেকে পড়ে নিলে, মানে এট দি এন্ড অফ দ্য ডেলিভার করতে পারলেই তো হলো, নিজে বানাও আরেকজনের থেকে বানাও, বাট ওই তো হ্যাঁ মানে তুমি ওটা পড়ে ফেললে ইট হেল্পস আ লট। পরবর্তী পার্টটা হইতেছে আমার ম্যাটার ফাইল, এবং তুমি কেমন তোমার নিজের ম্যাটার ফাইল বানাইতে পারবা সেটাকে নিয়ে। আমার ম্যাটার ফাইলটাও আসলে ছোটই, কারণ ল্যাফার্টিটা যদি 600 পেজ হয়, আমারটা মাত্র 100 পেজ, তো ওই হিসাবে মানে 1/6 অফ হিজ ম্যাটার ফাইল। বাট এখানে এখানে একটা পার্ট এই কারণে আমি এমফাসিস বারবার করতেছি নিজের ম্যাটার ফাইল বানাও। এটা কারণটা এইটা না যে তুমি ওটা থেকে পড়লে ভালো করবা না, বা ওটা থেকে পড়লে প্রবলেম তুমি ভালোই করবা, বাট কাহিনীটা হচ্ছে তুমি যখন নিজে বানাবা, এটার দুইটা ভালো সাইড আছে। একটা ভালো সাইড আছে তুমি নিজে বানালে যখন তুমি নিজের জন্য লিখতেছো, তখন লিখতে লিখতে তোমার এটা মাথায় সেট হয়ে যেতেছে। অনেক সময় বলে না যে মানে পড়ার সময় বলে যে
মুখে মুখে না পড়ে লিখে লিখে পড়ো, তাহলে লিখে লিখে পড়লে আসলে তোমার মাথায় থাকবে। এটা কিন্তু আসলে ডিবেটের ক্ষেত্রে ওয়ার্ক করে। যেমন তুমি যদি এক্সটার্নাল ব্যাকল্যাশ নিয়ে, ইন্টারনাল ডিভিশন নিয়ে, বা লেবার মার্কেট নিয়ে, মনোপলি নিয়ে, ন্যাশনালাইজেশন নিয়ে, এগুলো সবকিছু তুমি আসলে ইয়েতেই পাবা, ল্যাফার্টের ম্যাটার ফাইলে পাবা। এবং অনেক কিছু আমি ল্যাফার্টি ওখান থেকে পড়ে নিজেরটাতে ইমপ্লাই করছি, বা ওর ভিডিওস দেখে আমি নিজেরটাতে ইমপ্লাই করছি, বা অন্য কারো ভিডিওস দেখে বা অন্য কোনো একটা ওয়ার্কশপ দেখে আমি আমার নিজেরটাতে দিচ্ছি। কোনোটাই আসলে এমন না যে মানে ধরো পলিটিক্স নিয়ে যেগুলো আমি লিখছি, ধরো পলিটিক্যাল বাইন, ব্যাকল্যাশ, ফান্ড রেজিং, ওভারটেনমেন্ট, এগুলো কোনো কিছু যে আমি বানাইছি এমন না। এগুলো আমি কোনো কারো না কারো ভিডিও দেখছি, কারো না কারো থেকে কিছু না কিছু পড়ছি, সেটাকে আমি নিজে ইমপ্লাই করছি। বাট এটা আমাকে হেল্প করছে এই কারণে, বিকজ আমি যেহেতু নিজে লিখছি, আমি কি বলে মানে মেন্টাল ম্যাপ থেকে বাইর করে ফেলতে পারি যে আমার খাতায় কোথায় জিনিসটা লেখা। খাতায় তো না, একটা ডক ফাইলে লেখা, বাট ডক ফাইলটা আমি প্রিন্ট করে নিয়েছি। সো ওইটা বের করতে পারাটা ইম্পর্টেন্ট। বা ওইটা তুমি বিকজ 15 মিনিটের মধ্যে তুমি যদি 10 মিনিট ধরে খুঁজো, যেমন এটা অনেকের হয় যে ল্যাফার্টের ম্যাটার ফাইলটা যেহেতু 600 পেজের, তুমি এটাকে প্রিন্ট করে তোমার নিজের কাছে রাখতে পারো, বাট তুমি তো আসলে জানো না কোথায় কি আছে, এবং তোমার কাছে তো আর ল্যাপটপ নাই যে তুমি যে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবা যে এই ওয়ার্ডটা খুঁজে বাইর করো তো, যে পলিটিক্স খুঁজে বাইর করো তো, বা প্রাইভেটাইজেশন খুঁজে বাইর করো তো, বা স্যাংশনস খুঁজে বাইর করো তো, বিকজ ওটা তুমি খুঁজে বাইর করতে পারবা না। বাট তুমি যদি ধরো স্যাংশনস বাইর করতে যাও আর তুমি ঠাস করে 45 নাম্বার পেজে চলে গেলা, বিকজ তুমি তো জানো তোমার মানে তোমার টেবিল অফ কন্টেন্টস এর 45 নাম্বার পেজে এটা আছে, এটা তোমাকে ম্যাসিভলি হেল্প করবে। বিকজ তখন তোমার প্রেপ টাইমের হয়তো বা 2-3 মিনিটের মধ্যে জাস্ট এটা একবার এক ঝলকে দেখে ফেললে তোমার জন্য এটা অনেক বেশি সুবিধা হয়ে যেতেছে। সো ইয়া দ্যাটস ওয়াই তোমার নিজের বানানো উচিত। নিজের বানাইলে ইট হেল্পস ইউ, এটা তোমার মেমোরিতেও চলে আসে। আর সেকেন্ড রিজনটা একটু মানে ভেগ রিজন, বাট এটাও সুন্দর। একটা পর্যায়ে পরে আমি এটাকে আমার আমার ম্যাটার ফাইলটাকে আমার ব্রেইন চাইল্ডের মতো ইউজ করছি। ইটস বিকজ আমার কাছে মনে হয়েছে, মানে প্রথম 1 মাস করতে আমার অনেক কষ্ট হয়েছে, বাট প্রথম 1 মাসের পরে আমার কাছে মনে হয়েছে ওয়াও, এটা তো মানে একটা বিশাল বড় জিনিস হয়ে গেল, এখানে তো অনেক কিছু আছে, এবং ম্যাক্সিমাম জিনিস আমার নিজে টাইপ করা। সো আমার কাছে মনে হচ্ছে এটা তো আমার ব্রেইন চাইল্ড, যে আমি আমার মাথা থেকে বা অন্য মানুষের থেকে জেনে হইলেও আমি তো আমার মাথা থেকে এগুলো লিখতেছি বা আমি কষ্ট করতেছি। তো তখন তোমারই ভালো লাগবে, তোমার কাছে মানে ডিবেটটা মিনিংফুল হবে, যে তুমি ডিবেট থেকে একটা রিসার্চ করতেছো বা ডিবেট থেকে একটা জিনিস বের করতে পারতেছো। যেমন এখানে সবকিছু যে আমার মানুষ থেকে নেওয়া তাও না। যেমন এখানে যেমন চায়নার ক্ষেত্রে ওয়াই আর কোম্পানিজ মুভিং আউট অফ চায়না, অথবা চায়নাতে ইউনিকলি কি বার্গেনিং চিপ আছে যেটা কেউ ওয়েস্টের সাথে ফাইট করতে, মানে ইউএস এর সাথে ফাইট করতে সাহায্য করে। ওয়াই ডাজ ইউ নিড চায়না, ওয়াই ডাজ চায়না নিড ইউ, এই সব কিছু কিন্তু, এগুলো অনেক কিছু কিন্তু আমার নিজের বাইর করা, বা আমি নিজে পড়তে পড়তে বাইর করছি, বা ভিডিও দেখতে দেখতে বাইর করছি। এমন না যে এটা আমি ডিবেটের জন্য দেখতেছিলাম, ইটস জাস্ট আমি নিজে পড়তেছিলাম একটা জিনিস, আমার ভালো লাগতেছিল, ওখান থেকে আমি জানতে পারছি যে যেমন ইউনিক বার্গেনিং চিপ কি আছে। ইউনিক বার্গেনিং চিপের মধ্যে একটা পার্ট হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু আসলে কোনো ডিবেট ওয়ার্কশপ নাই, বাট এটা আমি ধরো একটা র্যান্ডম পডকাস্ট দেখতে দেখতে শুনছি, বা আমি একটা র্যান্ডম ভিডিও দেখতে দেখতে শুনছি, যেটা আমার ভালো লাগছে এবং এটা আমি পরে অ্যাড করছি এবং যেটাকে আমি পরে ইউজ করছি। তো তখন তোমার ভালো লাগা শুরু করবে, তুমি নিজের বানানো জিনিসপাতি ইউজ করতেছো। এইটা বেসিক্যালি আমার ম্যাটার ফাইলের কিছু স্ক্রিনশটস এখানে, মানে এইটা লাস্ট আমি যেটা মনে পড়ে যে এখানে 87 পেজ পর্যন্ত পিকচার দেওয়া, প্রবাবলি আপাতত এখন এটা 100-110 পেজের মতো হবে, আমার ঠিক খেয়াল নেই কত বড়। বাট হ্যাঁ, মানে এখানে অনেক কিছু আছে, যেমন মানে এখানে তো দেখাইলামই, এখানে স্যাংশনস নিয়ে কথা বলা আছে, মোরালিটি নিয়ে কথা বলা আছে, ডেভেলপিং কান্ট্রিজ নিয়ে কথা বলা আছে, যেমন এখানে হচ্ছে টাইগার্স অফ এশিয়ার নিয়ে কথা বলা আছে। টাইগার্স অফ এশিয়া বলতে আসলে সিঙ্গাপুরের কথা বুঝাইতেছে, সিঙ্গাপুর শহরে কিছু কান্ট্রিজ আছে ওদের ব্যাপারে বলতেছে, এদের এদের ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার এগুলো নিয়ে কথা বলা আছে, ভ্যালু চেইনে কেমনে করে উপরে ওঠা যায় এগুলো নিয়ে কথা বলা আছে। ওয়াই ডেভেলপিং কান্ট্রিজ ফেস আ রেস টু দ্য বটম when prioritizing foreign investment, এটা একটা খুবই ক্রুশাল আর্গুমেন্ট, অনেক সময় ইউজ করা যায়। detrimental impacts of race to the bottom, এটাও দেখতে পারো। এবং একটা জিনিস দেখো, এটা কিন্তু কনস্ট্যান্ট তোমার নিজের মধ্যে রাখতে হবে, বিকজ আমিও কিন্তু অনেক কিছু ভুলে গেছি আসলে রেস টু দ্য বটমে আমি কি লিখছি, তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো আমি বলতে পারবো না। ইটস বিকজ এবিপির পরে আমি অনেকদিন আমার ম্যাটার ফাইল নিয়ে অনেক কিছু দেখিনি, বা আমি নতুন জিনিসপাতি অ্যাড করার জন্য এত বিজি ছিলাম যে আমি পুরাতন কি লিখছি এগুলো দেখিনি। সেটা তোমার নিজের লেখা থাকলে অ্যাটলিস্ট তুমি আইডেন্টিফাই করতে পারবে। ধরো আমি একটা ডিবেট মোশন আসলো ডেভেলপিং কান্ট্রিজ নিয়ে, আমি জানি যে আমার রেস টু দ্য বটমের একটা আর্গুমেন্ট ইউজ করতে হবে, আমি একদম ক্লুলেস এখনো যে ওখানে কি লেখা, বাট প্রবলি আমি 52 নাম্বার পেজে গেলেই এটা পাবো। সো 52 নাম্বার পেজে গেলে আমার 2 মিনিট লাগবে এটা পড়তে, 2 মিনিটের মধ্যে আমি একটা আর্গুমেন্ট বানাই ফেলতে পারতেছি। তুমি চিন্তা করতে দেখো এটা কত টাইম ইফেক্টিভ হইতেছে, যে তুমি 15 মিনিটের মধ্যে মাত্র 2 মিনিটের মধ্যে একটা আর্গুমেন্ট কাম আপ করতে পারছো, যেখানে তোমার ধরো একদম র্যান্ডমলি তুমি হুট করে চিন্তা করলে তোমার আসলে মাথায় কিছু আসবে না, বিকজ মানে তোমার মাথা তো আসলে ওইভাবে ট্রেন না যে অনেক কিছু ধাস করে চলে আসবে। সো হ্যাঁ, মানে এটা হেল্প করে। তারপরে এই যে ওয়াই ডু সাম ডেভেলপিং নেশনস ফেল এন্ড সাম ডোন্ট, মানে এটাও খুব ইম্পর্টেন্ট। মানে অনেক সময় বলে যে ধরো একটা র্যান্ডম ইয়ে দিয়ে বললো কিন্তু বাংলাদেশ তো ইকোনমিক্যালি ফেল করছে, আর আরেকজন এসে বললো কিন্তু ইন্ডিয়া তো ইকোনমিক্যালি ফেল করে নাই। মানে তুমি কাকে ভ্যালু জাজমেন্ট করবা? বা ধরো বললো যে মিয়ানমার তো অবস্থা খুবই খারাপ, সেই হিসাবে তো ধরো অন্য একটা কান্ট্রি, ছোট কোনো একটা কান্ট্রি, ধরো মালয়েশিয়ার অবস্থা তো খুব ভালো,
তাহলে তুমি কাকে প্রায়োরিটি দিবা ডেভেলপিং নেশন হিসেবে? সো তখন কিন্তু তোমার ওই পার্টটা, যে এই পার্টটা ইনিটিগ্রিটিস বাইর করা, যে মিয়ানমার কেন ফেল করছে, আবার কেন মালয়েশিয়া ফেল করে নাই, এইগুলা বাইর করতে পারা, বা বাংলাদেশে কেন অ্যাভারেজলি একটা গুড অবস্থাতে আছে, ইকোনমিক্যালি ফেলও করে নাই বা খুব ভালো অবস্থাতেও নাই, এগুলা বাইর করতে পারাটা ইম্পর্টেন্ট। এবং এটা তোমার ঠাস করে মাথায় আসবে না, এটা তোমার দেখতে পারাটা ইম্পর্টেন্ট। এমন কিন্তু মাথায় আসবেও না, ডিবেট করতে করতে কিন্তু একটা পর্যায়ে পর তোমার মাথায় আসবে। ইটস জাস্ট টাইম সেভিং, যে তোমার কাছে একটা জায়গায় লেখা আছে, তুমি বাইর করে ঠাস করে দেখে ফেলবা। এবং এইটার আরেকটা পার্ট একটু আমি ফ্ল্যাগ করতে চাই, সেটা হইতেছে যে গাইজ, প্লিজ ডু নট ইউজ এআই, চ্যাট জিপিটি ইউজ করো না, দিস ইজ ভেরি ব্যাড। যেটা না করা আছে, যেটা ইয়েতে বলা আছে, মানে টুর্নামেন্ট রুলসে বলা আছে, ওই জিনিসটাকে ভায়োলেট করো না। আমি আসলে খুব একটা ইকুইটি করি না, বাট যদি কোনোদিন করে কাউরে পাই, আমি ছাড়বো না, এবং আমি অন্য ইকুইটি অফিসারদেরকেও রেকমেন্ড করবো, প্লিজ ছাড়ো না। বিকজ তাহলে ডিবেটের এসেন্সটাই নষ্ট হয়ে যায়। এবং কেন নষ্ট হয়ে যায় এটা তুমি যদি জিজ্ঞেস করো, এখন আমি বলবো না, বিকজ এখন সময় নাই, এটা বড় ওয়ার্কশপ হয়ে যেতেছে। আমাকে পার্সোনালি নক করলে আমি তোমাকে বুঝাই বলবো যে কেন আসলে এটা তোমার জন্য আনফেয়ার, যে আরেকজন এআই ইউজ করছে, রিগার্ডলেস তুমি ইউজ কর, ধরো দুইজন মানুষ ইউজ করলেও স্টিল এটা তোমার জন্য আনফেয়ার হয়ে যাবে অনেক সময়, যে আরেকজন এআই ইউজ করতেছে। সো ইয়া, এটা কারো মন চাইলে একদিন জিজ্ঞেস করো, আমি তোমাকে বুঝাই বলবো, বা চা খাইতে খেতে বলবো। নেক্সট, ইনইকুয়ালিটি ডেমোক্রেসি নিয়ে এখানে অনেক কিছু আছে, এগুলো আমার লেখা, স্পোর্টস মোশন নিয়ে লেখা আছে, রিলিজিয়ন নিয়ে লেখা আছে, নিউক্লিয়ার এনার্জি নিয়ে লেখা আছে, আসিয়ান নিয়ে লেখা আছে, আসিয়ান নিয়ে অনেক সময় ডিবেট হয়, নেপাল অ্যান্ড ইটস সিমিলারিটিস উইথ জুলাই রেভলিউশন, এটা আমি একদম এবিপির একদিন আগে লিখছিলাম, বিকজ এবিপির 2 দিন আগে হচ্ছে নেপালে রেভলিউশনটা হইলো, এবং নেপাল থেকে ওই যে ইয়েকে, ওলি সরকারকে হটাই দিছিল। সো আই হ্যাড আ হাঞ্চ যে মেবি বাংলাদেশ নিয়ে, যেহেতু বাংলাদেশের রেভলিউশনটা হয়েছে আরো প্রায় 1 বছর আগে, বাংলাদেশ নিয়ে মোশন হয়তোবা দিবে না, কিন্তু নেপাল নিয়ে ডিবেট মানে মোশন দিতে পারে। সো আমি নেপাল এবং বাংলাদেশের সিমিলারিটিস বানায় নিয়ে গেছিলাম। এই টার্নড আউট যে বাংলাদেশ নিয়ে মোশন দিয়েছে, এবং আমি নেপালের কিছু আর্গুমেন্টস ইউজ করতে পারছি, মানে নেপালের কিছু ইন্টুইশনস ইউজ করতে পারছি। সো ইয়া, ওইটা ওয়াজ হেল্পফুল। লাস্টলি এটা শেষের দিকে, মানে আচ্ছা, এখন যদি কেউ আমাকে বলো যে ভাই কেমনে কইরে আমি নিজের ম্যাটার ফাইল বানাবো, এটা তো খুবই কষ্ট, এবং আই এগ্রি, এটা অনেক কষ্ট। আমি যখন শুরু করছিলাম, আমার তেল বের হয়ে গেছিলাম, আমার খুবই প্যারা হয়ে যেতেছিল যে লেখা, বাট আমি রেগুলারলি হয়তো বা 1-2 পেজ করে লিখতেছিলাম। তো কেমনে করে করবা এটা, আমার রিপ্লাই হবে এবং ফানি, জাস্ট ডু ইট। তুমি শুরু করো, লেখা শুরু করো, প্রথম দিন লিখতে ভালো লাগবে না, দ্বিতীয় দিন লিখতে ভালো লাগবে না, বাট একটা পর্যায়ে পরে যখন দেখবে যে একটু বড় হয়ে গেছে, 10 পেজ 15 পেজ হয়ে গেছে, তোমার নিজেরই ভালো লাগা শুরু করছে, এবং লেখা শুরু করো, যা মন চায় তা নিয়ে লেখা শুরু করো। খারাপ লাগলে শেখ হাসিনাকে নিয়ে গালি দিয়ে লেখা শুরু করো, যদি মন চায় তাহলে ইউনুসকে গালি দিয়ে লেখা শুরু করো, যদি মন চায় তারেক জিয়াকে নিয়ে গালি দিয়ে লেখা শুরু করো, যদি একদমই কিছু মন না চায় তাহলে তারেক জিয়ার যে বিড়ালটা আছে প্রবি, জেবু নাম, ওর নিয়ে লেখা শুরু করো। বাট লিখো, লিখতে থাকলে একটা পর্যায়ে পরে দেখবে যে তোমার ভালো লাগতেছে। জেবুকে নিয়ে লেখার দরকার নেই আসলে, ওটা নিয়ে কিছুই হবে না, বা ওটা নিয়ে কোনো মোশন আসবে না। সো মানে মজা করতে বলছি। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, এটা দেখতে পারো, আমি এটা এখন যাচ্ছি না, এটা হচ্ছে ডিবেট সিরিয়াস পোস্টিং এ ম্যাটার ফাইলিং কেমনে করে ওটা নিয়ে লেখা আছে। ওইখানে কেভান তায়ের একটা কমেন্ট আছে, তেজাস সুব্রমণিয়ামের একটা কমেন্ট আছে, এটা দেখতে পারো, এটা সুন্দর কমেন্ট। ওইটার থেকেও বুঝতে পারবা যে কেমনে করে ওরা ম্যাটার ফাইলিং করছে। কেভান তাই হচ্ছে গত বছরের ইউএডিসি চ্যাম্পিয়ন। ইউএডিসি হইতেছে ওই এশিয়ান এবিপির মতো আরেকটা টুর্নামেন্ট, যেটা হচ্ছে এপি ফরম্যাটে হয়, কি বলে, এবিপি বিপি ফরম্যাটে হয়, ইউএডিসি হচ্ছে এপি ফরম্যাটে হয়, এটাই তখন। বাট মানে টুর্নামেন্টের আসলে মডেলটা সেমই, দুইটাই এশিয়ান একটা টুর্নামেন্ট। আর তেজাস হচ্ছে তেজাস প্রবাবলি লাস্ট ইয়ারের মানে এই বছরের আগের বছর যে ওয়ার্ল্ডস হচ্ছে, ওই ওয়ার্ল্ডস এর ফাইনাল করছিল, এবং ইজ আ ভেরি গুড ডিবেটার। ও হচ্ছে ডাব্লিউএসডিসি চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, ওদের কমেন্টগুলো দেখতে পারো, দিস আর ভেরি হেল্পফুল কমেন্টস। লাস্টলি, এবং আমরা ওয়ার্কশপের একদম শেষে চলে আসছি, সেটা হচ্ছে যে হাউ টু ট্রানজ্যাক্ট ইনটু ইংলিশ ডিবেটিং ফ্রম বাংলা। তুমি যদি বাংলা ডিবেট থেকে ইংলিশ ডিবেটে যাও, তাহলে কি করবে? কিছু কিছু কথা একটু ক্লিশে শোনাবে, বাট এটাই ট্রু, এটাই বাস্তব আসলে। প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে তুমি ফার্স্ট যে কয়েক মাস থাকবা, এই কয়েক মাস তোমার জন্য খুব কঠিন হবে। এবং মানে আমি যদি তোমাকে একটা স্টোরি আকারে বলি, সেটা হচ্ছে যে আমার লাস্ট ইয়ার যখন আমি ইংলিশ শুরু করছি এই চিন্তা করে যে আমি এবিপি করব, আমি তখন প্রথমে আদমজির ইংলিশ টুর্নামেন্টটা করলাম। আদমজির ইংলিশ টুর্নামেন্টে আমাদের 3 পয়েন্ট ছিল, 3 পয়েন্টে ব্রেক হয়েছে, বাট আমরা স্পিকার্স পয়েন্টের কারণে ব্রেক করতে পারিনি। ওইটা মানে একটু হার্ট ব্রেকিং জিনিসটা, যা ব্রেক করি, মানে তুমি চিন্তা করো, আমি আগে থেকে মানে ভালো করতেছি বাংলাতে, আমি কন্টিনিউয়াসলি টুর্নামেন্টস ব্রেক করতেছি, হুট করে আমি ইংলিশে গিয়ে একদিন ব্রেক করলাম না, সেটা কিন্তু খুবই হরিফাইং একটা মানে চিন্তা। বাট এটা নিয়ে ভয় পাওয়া যাবে না, বিকজ এটা হবে, তুমি একটাকে ট্রানজ্যাক্ট করতেছো, ইট উইল বি হার্ড। এর পরে মানে পরের টুর্নামেন্টে আমি বুয়েটে করতে গেলাম, বুয়েটেই প্রি ইউএডিসি করতে গেলাম প্রবাবলি।
তখনও ইট ওয়াজ ভেরি ডন্টিং। মানে বুয়েটেও আমরা মানে প্রথম 2 রাউন্ড জিতছি, পরে আমরা আবার 2 রাউন্ড হারছি, নাকি এরকমই কিছু একটা হবে না? প্রথম রাউন্ড জিতছি, পরের রাউন্ড হারছি, তারপর রাউন্ড জিতছি, তারপর রাউন্ড হারছি, এরকম হয়েছে 4 রাউন্ড হয়েছে। 5 নাম্বার রাউন্ডটা ছিল হইতেছে যদি আমরা জিতি তাইলে তাও ব্রেক হবে না, বিকজ ওইটাতে ব্রেক দিত মাত্র 4টা টিমকে, এবং তিন উইন্সও ব্রেক হবে না। সো তারপরে 3 নাম্বার রাউন্ডে যখন আমরা গেছি, আমরা ভেরি এক্সস্টিং। আমার একটা টিমমেট অসুস্থ হয়ে গেছে, চলে গেছে। সো আমি আর মাস্টে বাকি ছিলাম খালি। তো যেটা ইশারা বেসিক্যালি চলে গেছে, ও অসুস্থ হয়ে গেছিল। সো তখন হচ্ছে একটা ওয়ার্ড ছিল যেটা মানে যেটা ছিল ডিজিজড। তো এটা কিন্তু দুই ভাবে, মানে তুমি যদি বানানটা দেখো, একটা হচ্ছে ডিজিজড আর একটা হচ্ছে ডিজিজড। তো আই ডোন্ট নো, আমার উচ্চারণ অত ভালো না, তোমরা বুঝতে পারতেছো না, বাট বেসিক্যালি একটার মানে হচ্ছে রোগী, আরেকটার মানে হচ্ছে মৃত ব্যক্তি। ডিবেটটা ছিল মৃত ব্যক্তিদেরকে নিয়ে। আমি ডিবেটটা মানে ইংলিশটা ভুল করছি, পরে ডিবেটটা করছিলাম হচ্ছে মানে রোগীদেরকে নিয়ে। সো ওই তো মানে বাজে ডিবেট করছি, খুব বাজে ভাবে হারছি আমরা, এবং এটা খুব হার্ড ব্রেকিং ছিল। মানে টানা 2টা টুর্নামেন্ট আমরা ব্রেক করিনি। এবং তুমি এটাও আই ডোন্ট নো মানুষ জানে কিনা, বাট মানে আমি এবিপি তে যাওয়ার আগে, আমি এবিপি তে যেয়ে ব্রেক করছি। এবিপির আগে আমি যে কটা ইংলিশ টুর্নামেন্ট করছি, আমি সবগুলাতে ব্রেক, মানে একটাতেও ব্রেক করিনি। সবগুলাতে আমরা ইদার ব্রেকের কাছাকাছি যে ব্রেক করিনি, অথবা মানে খুব বাজে পারফর্ম করে আমরা আসলে ব্রেকের কাছাকাছিও যাইনি। সো এটা অ্যাকসেপ্ট করতে হবে যে তোমার প্রথম 2-1 মাস কঠিন হবে, ব্রেক করা এটা এত সোজা না, বিকজ তুমি একটা নতুন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতেছো, ইট ইজ নট ইজি। এই যে এটা যে বিং ওকে উইথ লুজিং আ বাঞ্চ অফ রাউন্ডস ইন টুর্নামেন্টস হইতো, এটা ইম্পর্টেন্ট। যে এইটা তুমি যখন ডিসহার্টেড হয়ে গেছো, তখন তুমি করবাটা কি? ডিসহার্টেড হয়ে চুপচাপ বসে থাকবা না, তুমি অনেক স্পিচ দিবা, তুমি এই যে ফিডব্যাক নিবা, ওই ফিডব্যাক লুপটা আবার চালাবা, যে তোমার কি কি ভুল হইতেছে ওই জিনিসটাকে ফাইন্ড আউট করা। তারপরে তুমি তোমার মিস্টেক গুলোকে ফিক্স করার চেষ্টা করবা। এবং এই পার্টটাও ইম্পর্টেন্ট, যে ফেক ইট আনটিল ইউ মেক ইট। মানে যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে কিছু বানাইতে পারতেছো, ফেক আদার্স ডাজন্ট মিন যে তুমি, আমি তোমার বলতেছি যে ধরো একটা খুব কমন ডিবেট আছে না, ওই যে ইয়েরটা WDC 2016 ফাইনাল, বসিওর ফাইনাল, যেটা মানুষ দেখবে অনেকে বসিওর স্পিচ কপি করে। ইটস নট আ প্রবলেম, মানে অনেকেই করতে পারো, বাট মাই পয়েন্ট ইজ বসিওর রেটোরিক্স কপি করে লাভ নেই, বিকজ তুমি কখনো বসিওর মতো স্পিচ দিতেই পারবা না। মানে ওরকম ক্যালিবারি প্রবাবলি আমাদের অনেকের নাই, বা আমাদের ইংলিশ অত ভালো না। তো তুমি যেটা করতে পারো, সেটা হচ্ছে বসিওর স্পিচের নিটিগ্রিটিস বাইট করা, যে ওই পার্টটা ফেক করা, যে বসিও কেন স্ট্র্যাটেজিক্যালি আর্গুমেন্টস বসাইতে গেছে, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিন্সিপালস বসাইতেছে, এইটা বাইর করা। বিকজ ওইটাকে কপি করা ইজ মাচ ইজিয়ার, এবং ওইটা মাচ ইফেক্টিভ, রাদার দেন বসিওর রেটরিক্স কপি করা, বা তোমার সবচেয়ে ভালো যে ভাইটার ডিবেট লাগে ওই ভাইয়ের ডিবেট শুনে কপি করা। এটা হচ্ছে রাদার এইটা ফেক করা, যে ওই ভাইয়ের স্ট্র্যাটেজিস গুলোকে বাইর করা। এইটাও লাস্ট পার্টটা কি, যে রাইট ডাউন ইউর স্পিচেস ইনিশিয়ালি, ডু আ লট অফ রাইটিং এন্ড লিসনিং। আচ্ছা, নিজের স্পিচ বাংলা থেকে যখন তুমি ইংলিশে ট্রান্সলেট করবা, তখন আরেকটা পার্ট যেটা একটু প্রবলেম, বাংলা যেহেতু তোমার ন্যাচারাল মাদার ল্যাঙ্গুয়েজ, এবং যেহেতু তুমি বাংলাতে অনেক ভালো ডিবেট করো, আমি অ্যাজিউমিং, বা অ্যাটলিস্ট অ্যাভারেজলি গুড ডিবেট করো, বাংলাতে কিন্তু তোমার সবকিছু খাতায় লেখা লাগে না অনেক সময়, বিকজ অনেক কিছু তোমার মাথায় আছে, অনেক কিছু তুমি মনে করো যে ইউ আর শার্প এনাফ, তোমার কাছে মনে হয় যে তুমি ভালো করবা, সো তুমি সবকিছু খাতায় লিখো না। বাট ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু না। ইংলিশের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু তোমার, অনেক ওয়ার্ড তোমার মনে থাকবে না, অনেক ওয়ার্ড তুমি উচ্চারণ করতে পারতেছো না, অনেক ওয়ার্ডে তোমার প্যারা হয়ে যেতেছে। সো তোমার এটা লিখা ইম্পর্টেন্ট। হয়তো বাংলায় যদি তোমার 3টা পেজ লাগে, ইংলিশের জন্য ইউজ 4টা 5টা পেজ, বিকজ এটা ইম্পর্টেন্ট। ইভেন বাংলাতেও তুমি যদি ভালো স্পিচ দিতে চাও, অনেক লেখাটা ইম্পর্টেন্ট। নট অনলি নিজের কেস লেখা, অপোজিশন কি বলছে এটা খুব সুন্দর করে শুনে ওই জিনিসটাকে লিখে রাখা, যে আমি এই জিনিসটা রিবাটাল করবো, এটা খুবই খুবই ক্রুশাল। এবং এটা আসলে রিগার্ডলেস বাংলা করো ইংলিশ করো, লিখা ইম্পর্টেন্ট। যখন তুমি নিজে টুর্নামেন্টের মাঝে আছো, টুর্নামেন্টের মাঝে একটা আমেজ থাকতে হবে, তোমার নিজে একটা স্পোর্টসম্যান ভাবতে হবে, এবং ওই স্পোর্টসম্যানের মতো আচরণ করতে হবে। Lastly, don't be scared. Most of our English is bad anyways. তার মানে কতই আর বাজে হবে, মানে হইতেছে যে ম্যাক্সিমাম তুমি বাংলাদেশে যতগুলো ইংলিশ টুর্নামেন্ট করবা, ম্যাক্সিমাম মানুষই আসলে অনেক ভালো নেটিভ ইংলিশ স্পিকার না। সো ভয় পাওয়ার কিছু নাই, প্রথম টুর্নামেন্টটাতে যাও, মজা করো, এক্সপিরিয়েন্সটা নাও। এটাকে নিয়ে এত স্কেয়ার হওয়ার দরকার নেই। আমি মনে হয় 7 মিনিট কথা বলতে পারবো না, সো বাট কথা বলতে পারো না, তুমি পরের রাউন্ডে 7 মিনিট কথা বলো, পরের রাউন্ডে না পারলে এই টুর্নামেন্টের পরের টুর্নামেন্টে করো। ভয় পেও না, বিকজ এটা হবে স্বাভাবিক, তোমাকে মানুষজন হ্যাকেল করার চেষ্টা করবে, তুমি যেহেতু ইংলিশ খারাপ, তোমাকে মানুষ হাসাহাসি করবে। ইংলিশ মিডিয়াম কিডসরা হয়তো তোমাকে মজা নিতে পারে, আই এম নট সেইং মজা নেয়, আই এম জাস্ট সেইং যে নিতে পারে মানুষজন, অনেকেই, মানে সবাই তো ভালো না, বা সবাই খারাপও না, তাই না? সো আমরা অনেক সময় মানুষের নিয়ে মজা নিই, সো এটা করাটা ঠিক না, বাট মানে যদি করেও এটাকে নিয়ে ভয় পেও না, এটাকে নিয়ে এমন করে যে না নেক্সট দিন থেকে আমি ডিবেট করবো, বা নেক্সট দিন থেকে আমি ইংলিশে কথা বলার চেষ্টা করবো না। রাদার টেক ইট এজ আ স্পোর্ট, টেক ইট যে তুমি এখান থেকে একটা জিনিস শিখতেছো, এবং টেক ইট যে তুমি নেক্সট দিন এটা আরো ভালো করবা। মানে
এটার একটা রিচ থাকতে হবে তোমার মধ্যে যে আমি নেক্সট দিন ভালো করার চেষ্টা করবো, তাহলে ইউ উইল বিকাম আ বেটার ডিবেটার এট সাম পয়েন্ট। সো ইয়া, এইটা ইটস দ্য ওয়ার্কশপ। আই এম সরি আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, যদিও আমি এটাকে 45 মিনিটের কথা বলছিলাম, এটা এখন অলরেডি 1 ঘন্টা 13 মিনিটের মতো হয়ে গেছে। আই এম সরি টু ইউ গাইজ, বাট থ্যাংক ইউ, দিস ওয়াজ দ্য সেশন। এখন আমি কোয়েশ্চেন্স নিব।